আসসালামু আলাইকুম। পেন্সিল থেকে কোভিড-19 অ্যান্ড ফ্রন্টলাইন ফাইটার নিয়ে এটা আজকে আমাদের সপ্তম পর্ব অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার ভাই। উনি উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের সাথে আছেন ডক্টর আবু সাইদ শিমুল, উনি শিশু স্বাস্থ্য কনসালটেন্ট, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। এবং আমাদের সাথে আছেন কামরুন নাহার বিথি, মা ও শিশু পুষ্টি বিশেষজ্ঞ, নিউট্রিশনিস্ট, মেরি স্টোপস বাংলাদেশ। আমাদের সাথে আছেন বরাবরের মতো হাসমুখ নিয়াজ, এস.এম. নিয়াজ মৌলা, এবং আমি স্নিগ্ধা। আজকে মানে আমরা আমাদের বাঙালিদের জন্য একটা বিশেষ দিন। আজকে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্ম জয়ন্তী। 160তম জন্ম জয়ন্তী যখন হচ্ছে, তখন পৃথিবী কোনো এক অদৃশ্য জীবাণু, খুব ক্ষুদ্র এক জীবাণুর কাছে আমরা গৃহবন্দী। অনেকে কোয়ারেন্টাইন আছেন, কোনো শহর লকডাউন, কোনো শহরে আংশিক লকডাউন, কোনো শহর একদম স্থবির, থেমে গিয়েছে। এবং পৃথিবীতে আমাদের পূর্বের প্রজন্ম এরকম কিছু অনুধাবন করেনি যে ঠিক 3 মাসের মধ্যে 30,000-এর উপরে বেশি মানুষ একটা জীবাণুর দ্বারা নাই হয়ে গিয়েছে। এবং পুরো পৃথিবীতে অসংখ্য মানুষ, আমরা যতজন টেস্ট করা হচ্ছে তার অনেক অনেক বেশি মানুষ এই জীবাণুর দ্বারা আক্রান্ত। এবং এখন অনেক জায়গায় বলা হচ্ছে যে টেস্ট করা লাগবে না, তুমি নিজেকে সেলফ আইসোলেশনে রাখো, তোমার অবস্থা খারাপ হলে তুমি আমাদেরকে জানাও, আমরা তখন ব্যবস্থা নিব। ব্যাপারগুলো এরকমই। এখন আর সংখ্যাটাকে প্রতিদিন বলে এটাকে বাড়ানোর আর কোনো দরকার নেই, এটা বেড়েই যাচ্ছে। এবং আমাদের দেশেও, বাংলাদেশে আজকে নতুন আক্রান্ত সংখ্যা টেস্টের মাধ্যমে সংক্রামিত সংখ্যা 706 এবং সর্বমোট মৃত্যু 199। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের বিশ্বকবি, আমাদের দেশে মানে নোবেল বিজয়ী, আমাদের জন্য আমরা যখন খুব ছোটবেলায় যখন ছড়া বলা শিখি, তখন থেকেই আমাদের সত্যায়, আমাদের চিন্তায়, জাগরণে, আমাদের ঘুমে এবং আমাদের সবকিছুতেই উনি কোনো না কোনোভাবে মিশে আছেন। যে কোনো কিছু নিয়ে কিছু চিন্তা করতে যাই, রবি ঠাকুরের কোনো না কোনো পংক্তি মনে পড়বেই। আমি ছোট্ট করে একটু বলছি। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। আসলে আমি জানি না বিচ্ছেদ নাই, এটা তো খুবই ভুল কথা, কিন্তু এখন পুরো পৃথিবী হয়তো শোকে, দুঃখে কিছুক্ষণের জন্য হলেও থেমে গিয়েছে। তবু কবিগুরু বলে গিয়েছেন, অবশ্যই আমরা এই জিনিসটাকে ওভারকাম করতে পারবো। আমাদের সাথে আজকে যারা আছেন, আবু সাইদ শিমুল ভাই, উনি পেডিয়াট্রিক্স কনসালটেন্ট, উনি আছেন মুগদা মেডিকেল কলেজ হসপিটালে। নিয়াজ সঞ্চালনা শুরু করবে, কিন্তু আমি ভাইয়ার উদ্দেশ্যে একটা কোশ্চেন রেখে নিয়াজের কাছে যাব। কোশ্চেনটা হচ্ছে যে মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা কি কোভিড-19 এর জন্য ডেডিকেটেড হসপিটাল কিনা, এখানে কি কোভিড-19 পেশেন্টদের ট্রিটমেন্ট করা হচ্ছে কিনা, 1 নাম্বার। আরেকটা, অসমর্থিত সূত্রে আমি জানতে পেরেছি যে যারা হেলথ ওয়ার্কার, ডক্টর, নার্স এবং আদার হেলথ ওয়ার্কার, তাদের প্যারেন্টসরা বা তাদের আত্মীয় স্বজন অসুস্থ হলে সেখানে কি অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবে কিনা, এরকম কিছু জানা আছে কিনা? যদি জানা থাকে, এটা আমার কোশ্চেন ওনার কাছে। আমি এখন নিয়াজের কাছে যাচ্ছি। হ্যালো, স্নিগ্ধা শুরু করার সময় বলছিল আজকে আগামীকাল শুরু হচ্ছে পেন্সিল। আপনারা জানেন যে সবাই একটা সাহিত্য গ্রুপ, ফেসবুক সাহিত্য গ্রুপ, এবং এই সময়টাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বার্ষিকীতে পেন্সিলে আসলে অন্যরকম আবহাওয়া থাকে, অন্যরকম প্রতি বছর, যে 3 বছর আমরা অলরেডি পার হয়ে এসেছি, এবং প্রোগ্রাম থেকে প্রচুর গান থাকে, রবীন্দ্রনাথকে নিয়ে অনেক লেখা আসে। আজকে পরিবেশটা ভিন্ন। আজকে আমরা সাহিত্য গ্রুপ হওয়া সত্ত্বেও আমরা এই রোজার মাসটা এবং তার আগে থেকে করোনা নিয়েও আমরা কাজ করছি। আমরা পেন্সিলের পক্ষ থেকে প্রতি সপ্তাহে 2 দিন
আমরা আসছি বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে, যাতে পেন্সিলের উদ্দেশ্যে তারা কিছু বলতে পারেন কোভিড নিয়ে, করোনা নিয়ে, ভুলভ্রান্তি আছে সেগুলো যাতে অবসান ঘটে, আমরা যাতে নতুন কিছু জানতে পারি। এই পরিক্রমে আজকে আছেন আমাদের সাথে তিনজন। আমি প্রথমে শিমুল ভাইয়ের কাছে যাবো। অলরেডি সিনথিয়া শিমুল ভাই একটা কোশ্চেন করেছেন। উনি একটু আগে যমুনা টিভিতে লাইভে ছিলেন, টানা ব্যস্ত আছেন। আজকে আমাদের সাথে উনি বেশিক্ষণ সময় দিতে পারবেন না, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। শৃঙ্খলার প্রশ্ন তো আছে ভাইয়া, তার আগে আপনাকে বলবো আমরা যে আমাদের পেন্সিলটা আসলে এখন একটা বিশেষ একটা কারণে খুব বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে পেন্সিল, খুব ক্ষুদে পেন্সিলরা আছেন এবং তারা সুন্দর সুন্দর গান আবৃত্তি, গান কবিতা আবৃত্তি করেন, পিয়ানো বাজান, এবং এইসব ক্ষুদে পেন্সিলদের জন্য পেন্সিল আগের চেয়ে আরো বেশি আমি মনে করি জনপ্রিয় হচ্ছে। আপনি তো শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ, এই যে ক্ষুদে পেন্সিলরা আছে বা এইসব বাচ্চারা আছে, আমরা ডাটা পেয়েছি এর আগে বিভিন্ন সময় চীন থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে যে কোভিডে বা করোনা ভাইরাসে বাচ্চাদের কিছু খুব কম আক্রান্ত হচ্ছে, অথবা এদের ফার্টালিটি বা মর্টালিটি রেটটাও আপনার করোনার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে খুব কম। আমাদের দেশে অবস্থাটা কিরকম? যদি কম হয়ে থাকে, আসলে এটার জন্য কি কোনো কারণ আছে যে কেন বাচ্চাদের কম হচ্ছে? এবং এটার সাথে আরো দুই একটা কোশ্চেন আছে, বাচ্চা থেকে কি বড়দের মধ্যে ছড়াচ্ছে বা ট্রান্সমিশন হচ্ছে, অথবা বড়দের মধ্যে থেকে কি বাচ্চাদের মধ্যে ট্রান্সমিশন হচ্ছে, কোনটা? শিমুল ভাই, আমি আপনাকে যাচ্ছি। অনেকগুলো প্রশ্ন, যদি আমি ভুলে গিয়ে থাকি একটা একটা করে আমার মনে করে দিলে ভালো হবে। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, মোটামুটি বাংলাদেশে সকলেই জানে আমরা গত 3 সপ্তাহ ধরে মুগদা মেডিকেল কলেজ যে হাসপাতাল বা মুগদা জেনারেল হাসপাতাল, সেটা একদম ডেডিকেটেড করোনা রোগীদের জন্য বা কোভিড-19 রোগীদের জন্য বরাদ্দ করা হয়েছে সরকারের নির্দেশ মোতাবেক। আমরা প্রায় 3 সপ্তাহ হতে চললো আসলে। সেই ক্ষেত্রে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আর সেই আরেকটা প্রশ্ন, যেটা আসলে চিকিৎসকদের জন্য বা তাদের আত্মীয় স্বজন বা বাবা মাদের জন্য আলাদা অগ্রাধিকার বা ব্যবস্থা আছে কিনা, আসলে এটা একটা মহামারীর কাল আসলে। সারা পৃথিবীতেই মতো বাংলাদেশও একে বিচ্ছিন্ন নয়। এত বেশি মানুষ, আমরা প্রায় 18 কোটি মানুষের দেশ, এবং এত বেশি সংখ্যক আক্রান্ত, সেখানে আসলে কাউকে অগ্রাধিকার দেওয়ার মতো অবস্থায় আসলে আমরা নেই। খুবই আসলে এটা অনেকের ক্ষেত্রে খারাপ লাগতে পারে। আমাদের যারা চিকিৎসক, যারা নিয়োজিত আছেন, প্রায় আমরা বলবো প্রায় 170 জন চিকিৎসক, প্রায় 150-র মতো নার্স, এবং প্রায় 300-র মতো আমাদের কর্মী, অন্যান্য কর্মী তারা আছেন। তাদের জন্য আমরা কিছু সিট বা কেবিন আমরা বরাদ্দ রেখেছি কাজ করতে গিয়ে। তারা যদি আক্রান্ত হয়, কারণ বাংলাদেশের চিকিৎসকের তো অনেক বড় সংখ্যায় আসলে, সরকারি চিকিৎসকে আছে প্রায় 20,000-এর উপরে, আর বেসরকারি পর্যায়ে আর যদি ধরি আমরা 60-70 হাজার। এত ব্যাপক সংখ্যক এটা করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আসলে এত যে চাপ। আজকে যেমন কি দুপুরের পর একজন আমাকে ফোন করেছিলেন যে তার খুব ডাক্তারের খুব নিকট আত্মীয়, তাকে আমরা ভর্তি করতে পারিনি কারণ সিট নেই, জেনারেল বেডও আসলে খালি নেই, কেবিন তো নেই। আমরা কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক রোগী কিন্তু মুগদাতে, এখন প্রায় 302 জন বা 305 জন, অর্থাৎ 300-র বেশি পেশেন্ট রয়েছে কিন্তু। অর্থাৎ এই সম্মিলিত এই যে সংখ্যা, সম্মিলিত ভাবে কুর্মিটোলা এবং কুয়েত মৈত্রী যা রোগী, তার চেয়েও বেশি রোগী রয়েছে। তো এত বেশি সংখ্যক রোগী এরকম যদি আমরা কারোর জন্য আলাদা করে রেখে দিই, আর আরেকজন মানুষের তো জীবন নিয়ে প্রশ্ন, সেরকম আসলে করা সম্ভব হচ্ছে না আসলে। আর কিছু প্রশ্ন করা হয়েছিল যে শিশুদের বিষয়ে। হ্যাঁ, বিশ্বজুড়ে যদি আমরা দেখি, আমরা যদি চীনের দিকে তাকাই, আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, ইতালির দিকে তাকাই, তাহলে দেখবো যে এই পার্সেন্টেজটা কিন্তু 2.5 এদিকেই। যদি ইতালিতে একটু কম, 1.7, আর স্পেনে আমরা দেখছি যে 1 এর নিচে রয়েছে। আমাদের দেশের যে পরিসংখ্যান, তাতে 0 থেকে 10 বছরে 3%, আর 10 থেকে 20 বছরে প্রায় 8%। এটা অবশ্যই 1 মাসের। আমরা প্রায় তো এগুলো ঘাটাঘাটি করে ওয়েবসাইটে যাই, দেখা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু আসলে খুব এগুলো চেঞ্জ করা হয়নি। কিন্তু মৃত্যু সংখ্যা রয়েছে। চীনে যে আমরা জানি 10 বছরের নিচে কিন্তু একজনও মারা যায়নি। এবং সারা পৃথিবীর যে ডাটা আমাদের কাছে রয়েছে, আমরা জানি যে বাচ্চাদের ক্ষেত্রে সিভিআরটির সংখ্যা কিন্তু সিভিআর ডিজিজ, আমরা জানি এতদিনেই যে ডিজিজটাকে বিভিন্ন স্তরে ভাগ করেছে, মাইল্ড, মডারেট, সিভিআর, ক্রিটিক্যাল। সিভিআর কিন্তু হচ্ছে 5.8%, 5.4%-এর মতো, আর ক্রিটিক্যাল 0.6%। আমি ওয়ার্ল্ডের ডাটা বলছি। সেক্ষেত্রে আমরা যদি মোটামুটি ধরে নিই, বাচ্চারা খারাপ হয় মাত্র 6%। আমাদের দেশে কিন্তু অলরেডি ক্যাজুয়ালিটি হয়ে গিয়েছে
আমাদের দেশ তো মোটামুটি সম্পর্কে সবাই অবগত, খুব বেশি ডাটা আসলে পাওয়া যায় না। আমরা পার্সোনালি যেগুলো বোঝাতে পেরেছি, আইডিসিআর এর ওখানে কিন্তু মৃত্যুর যে সংখ্যাটা পার্সেন্টেজ, সেটা টোটাল মৃত্যু ধরলে অনেক বেশি হয়ে যায়। আমরা দেখেছি মোটামুটি এখন পর্যন্ত 4 থেকে 6 জন হয়তো মারা গেছে। প্রথম শিশুটি আমরা জানি একটা 6 বছরের বাচ্চা, চট্টগ্রামের পটিয়া উপজেলায় সে ওখানে তার বাস, সে চট্টগ্রামের যে ডেডিকেটেড হাসপাতাল, জেনা হাসপাতালে আসার সাথে সাথে আসলে মারা গেছে। এরপরে আরো 3 থেকে 4 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যাই হোক, তবে এইটা অবশ্যই নিঃসন্দেহে বলা যায় যে শিশুদের ক্ষেত্রে কিন্তু তার সে ক্রিটিক্যাল বা সিভিয়ার সংখ্যা অনেকটা কম। তার কয়েকটি কারণ রয়েছে আসলে। প্রথম কারণটি, যেটা নিয়ে সবাই আলোচনা করছে, এই ভাইরাসটি শরীরে ঢোকার পর একটা রিসেপ্টর সে ব্যবহার করে, সেটা ACE2। সেই রিসেপ্টরটি বাচ্চাদের ক্ষেত্রে তেমন ডেভেলপ না বা ইমেচিউর, সেটা একটা বড় কারণ। এগুলি সবকিছু, যেটা আমরা বলছি এটা নোভেল ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, সেজন্য আমরা তো একেবারে 100% জানি না, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বাচ্চাদের ইমিউনিটি কিন্তু ইমেচিউর ওভারঅল, অত ডেভেলপমেন্ট যে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে, সেটাতে তো আমাদের ইমিউন সিস্টেমকে ব্যবহার করে তাকে কিছু সমস্যা ঘটিয়েই তো এই রোগটা হয়। যেহেতু সেই ইমিউন সিস্টেম তো ওরকম রেসপন্সই করে না, সেক্ষেত্রে তার এই আমরা বলি সিভিয়ারিটিটা কম থাকে। আরেকটি বড় কারণ, বাচ্চাদের কিন্তু অনেক ধরনের কো ইনফেকশন হয়ে থাকে। আমরা জানি ছোট বাচ্চারা প্রায় সময় সর্দি কাশি কিন্তু লেগেই থাকে। আমরা শিশু বিশেষজ্ঞরা প্রায় দেখে থাকি 2 বছরের নিচের বাচ্চাদের অনেক ধরনের ভাইরাসের অ্যাটাক হয়। আমরা রেসপিরেটরি সিনসেটিয়াল ভাইরাস সম্পর্কে জানি, যে ব্রঙ্কিওলাইটিস হচ্ছে, এই ধরনের অনেকগুলো ভাইরাস কিন্তু তাদের আক্রান্ত করে বলে ভাইরাসের এগেনস্টে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনোলজিক্যাল রেসপন্স তৈরি হয়ে যায়। ধারণা করা হয় যে সেই ইমিউনোলজিক্যাল রেসপন্সটা এই কোভিড এর বিরুদ্ধে কিছুটা কাজ করে। আরেকটা বড় কারণ, উহানে যখন এটা প্রথম এই ভাইরাসটি ছড়িয়ে ছিল, তখন কিন্তু তাদের সরকারি ছুটি ছিল। তারা একটা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল, এবং অনেক স্কুল কলেজ কিন্ডারগার্টেন গুলি কিন্তু বন্ধ ছিল। সুতরাং সেখানে কিন্তু এটা একটা বড় কারণ, বাচ্চারা বের হয় না। আমাদের দেশের যদি ডাটা আমরা দেখি, 20 থেকে 50 বছর আমাদের দেশের ডাটা, সেটাতে কিন্তু বেশি আক্রান্ত। কারণ কি, এই বয়সে লোকজন বাইরে যাচ্ছে, সুতরাং তারা যে বাইরে যাচ্ছে না, সেটা কিন্তু একটা ছোটদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার আরেকটি কারণ। আরেকটি বড় কারণ বলা হয়ে থাকে, অন্যান্য RNA ভাইরাস গুলোর যে ভ্যাকসিন, যে মিজেলস বা অন্যান্য ভ্যাকসিন গুলি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এগুলো দেয়া থাকলে এগুলোতে যে ইমিউনিটিটা তৈরি হয়, তা কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে বিরুদ্ধে কিছুটা কাজ করে। সুতরাং এইসব কারণগুলো তাদের আক্রান্ত বা সিভিয়ারিটি কম হওয়ার একটা বড় কারণ। কিন্তু এটাও মনে রাখতে হবে, তাদের সিভিয়ারিটি কম হচ্ছে, তাদের জটিলতা কম হচ্ছে, কিন্তু তাই বলে তারা যে রোগটা ছড়াতে পারবে না, ট্রান্সমিশন করতে পারবে না, তা কিন্তু নয়। একদম বড়দের মতোই তারা কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে, তাদের মধ্যে কোনো লক্ষণ থাকে না, জ্বর কাশি বা এইসব অনেক ক্ষেত্রেই থাকে না, কিন্তু তারা একদম পূর্ণবয়স্ক মানুষের মতোই কিন্তু এই রোগটি ছড়াতে পারে। সেই জন্য আমাদের একটু ভাবতে হবে যে বয়স্ক যারা, আমাদের দেশে আমরা বলছি 55 বছর বয়সে, বিদেশে 65 বলছে। 55 বছর বয়স যাদের থাকে, যাদের ডায়াবেটিস বা হার্টের সমস্যা থাকে, বাচ্চাদের কিন্তু দূরে রাখতে হবে। তাদের কিছু স্টাডিতে দেখা গেছে তাদের রেকটাল সোয়াব, মলদার থেকে সোয়াব নিয়েও PCR অনেক দিন পর্যন্ত পজিটিভ হয়েছে। সুতরাং তাদের মলমূত্র পরিষ্কার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, তাদেরকে যত্ন নেওয়ার সময় সাবান দিয়ে হাত ধুতে হবে, তাদের খাবার তৈরি করার সময় ভালো করে সেদ্ধ করতে হবে, খাবার তৈরি করার আগে পরিষ্কার করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। এবং সেই সাথে আমরা আসলে কিভাবে বাচ্চাদেরকে এ থেকে মুক্ত রাখতে পারবো, সেগুলিকে এখন বলবো না পরে বলবো? সেগুলো নিয়ে পরে আসছি। জি জি আপনার জি আমার যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে লাস্ট যে পয়েন্টটা, যে উহানে স্কুল কলেজ বন্ধ ছিল, আমরা পাবলিক হেলথ সেন্স থেকে আমরা ওইটাকে বেশি ছিলাম যে এই পরবর্তীতে ইউরোপে যখন ছড়ায় যায়, তখনও দেখা গেছে যে ওরা স্কুল কলেজগুলো বন্ধ করে দিয়েছে ছিল, এবং আমাদের দেশে এখন মে পর্যন্ত স্কুল কলেজগুলো বন্ধ আছে। তো আপনি কি মনে করেন কি এই বন্ধটা কি আরো বাড়ানো উচিত? এটা একটা। আর সেকেন্ড যে পয়েন্টটা আপনি বলছিলেন যে বাচ্চাদের থেকে প্রাপ্তবয়স্কে ছড়ানোর স্কোপ থাকে, ট্রান্সমিশন করার স্কোপ থাকে, প্রাপ্তবয়স্ক থেকে কি বাচ্চাদেরকে ছড়ানোর স্কোপ থাকে? আমি একটা কথা শুনেছিলাম এরকম, যে বড়দের কাছ থেকে বাচ্চাদের নাকি ছড়ায় না। এটা কি মিথ? এটা একটু যদি ক্লিয়ার করেন। আর শেষ একটা প্রশ্ন ছিল সঙ্গে আর কি, আপনাকে ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছি, সেটা হচ্ছে যে আচ্ছা, আগে যেটা প্রশ্ন করেন তারপর আমি প্রশ্নটা করছি।
আসলে প্রথম প্রশ্নটা জানি কি ছিল, যদি আরেকবার বলতেন। স্কুল কলেজ আমাদের দেশে যেমন আচ্ছা হ্যাঁ, ব্যয়বহুল। আমাদের দেশের, হ্যাঁ আমাদের যদি একেবারে পাবলিক হেলথের দৃষ্টিকোণ থেকে আসলে চিন্তা করেন, আমরা বলবো অন্তত জুনের 30 তারিখ পর্যন্ত আসলে বন্ধ রাখা উচিত। এখন সরকারের সিদ্ধান্ত কেমন জানি না, যত আসলে লেন্থি করা যায়। আমরা তো মোটামুটি যারা পাবলিক হেলথ, আপনারা পাবলিক হেলথের লোক, আপনারা জানেন যে কার্ডটাকে যাতে ফ্ল্যাট রাখা যায়। কারণ আমাদের কিন্তু অতটুকু ফেসিলিটি নেই, অত আইসিইউ নেই, হাসপাতালে অত বেড নেই। একসাথে অনেক, আমরা জানি যে মোটামুটি ধরেন একটা বড় সংখ্যক হয়তো আক্রান্ত হবে, কিন্তু ধাপে ধাপে যেন পেশেন্ট গুলো হাসপাতালে আসে, সেটা আমরা করতে পারবো কি সোশ্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমে, আমাদের স্কুল কলেজগুলি বন্ধ রাখা। তাহলে কি হবে, আমাদের রোগটা অতটুকু ছড়াবে না। হয়তো আমাদের মোট টোটাল সংখ্যাটা অতটুকু হবে, কিন্তু আমরা ধাপে ধাপে রোগীগুলি যদি হাসপাতালে আসে আমরা চিকিৎসা দিতে পারবো। আরেকটি বিষয় যেটা বলেছেন অ্যাডাল্টের থেকে ছাড়া না, এটা একেবারেই ভুল ধারণা। আমরা স্টাডি থেকে দেখেছি যে 89%, আমি স্টাডি থেকেই বলছি, 89% কিন্তু পরিবারের লোকদের থেকেই ছড়িয়েছে। সুতরাং ফ্যামিলি মেম্বারদের থেকেই আসলে ছড়ায় 89%, মোটামুটি প্রায় তো অনেকাংশেই। হ্যাঁ, সুতরাং বড়দের কাছ থেকেই এটি ছড়ায়। তার মানে এটা ভাইস ভার্সা। আমরা একটা এরকম একটা রিপোর্ট পেয়েছিলাম। আপনার কথা আজকে আমরা ক্লিয়ার হলাম যে এটা ছোটদের থেকেও বড়দের ছড়াতে পারে, বড়দের থেকেও ছোটদের মধ্যে ছড়াতে পারে। ধন্যবাদ শিমুল ভাই। আমরা আবার আপনার কাছে আসবো একটু পরে। এবার আমরা সাওয়ার ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। সাওয়ার ভাই, আপনি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের ডেপুটি চিফ হেলথ অফিসার হিসেবে আছেন। আপনি কি প্রথমে বলবেন যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এই কোভিড-19 রেসপন্সে কি কি ধরনের কাজ করছে? সাওয়ার ভাই, আপনি সাওয়ার ভাই একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। উনি আশা করছি যে কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। আমরা এই সুযোগে কামনার বিতি আপনার কাছে যেতে চাচ্ছি। বিতি, আপনি শুনছেন? যে আপনার মাইক্রোফোনটি আনমিউট করেন। জি, আমি শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ আপনাকে। আপনার কাছে আমার প্রশ্ন আছে, যে সেটা হচ্ছে যে আপনি তো মা ও শিশু পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে মেরি স্টোকসে কাজ করছেন। আপনারা এই সময়টাতে কি ধরনের নিউট্রিশন খাবার সাজেশন করেন মা এবং শিশুদের জন্য, বা কি মনে করেন যে কি কি খাবার খেলে তাদের ইমিউনিটি বাড়তে পারে বা করোনা থেকে একটু কম আক্রান্ত হতে পারে? জি, আসলে কোভিড-19 যে রোগটি, এটি এখন মহামারী আকার ধারণ করেছে এবং এই রোগটির এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। সেহেতু আমরা আমাদের ইমিউনিটিটা একমাত্র আমাদের খাবার থেকে বা আমাদের ফুড থেকে আমরা আমাদের ইমিউনিটিটাকে বাড়াতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে খেতে হবে ব্যালেন্স খাবার। ব্যালেন্স খাবার বলতে সুষম খাবার, মানে আমাদের খাদ্য তালিকায় অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার, 6টি উপাদান অবশ্যই আমাদের খাবার তালিকায় থাকতে হবে। এবং এক্ষেত্রে কার্বোহাইড্রেটের বেলায় আমরা যদি ফাইবার জাতীয় খাবার, যেমন লাল চাল, লাল আটা রুটি বা লাল চিরা, ফাইবার রিচ খাবার আমাদেরকে খেতে হবে। এবং প্রোটিনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফার্স্ট ক্লাস প্রোটিনের দিকে ফার্স্ট ক্লাস প্রোটিনটা এনশিওর করতে হবে। সেটা বলতে যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এসব থেকে আমাদেরকে প্রোটিনটা নিতে হবে। এবং যদি কেউ ফার্স্ট ক্লাস প্রোটিনটা এফোর্ড করতে না পারেন, সেক্ষেত্রে তিনি সেকেন্ড ক্লাস প্রোটিন যেমন ডাল, বাদাম বা সিমের বিচি, এসব থেকে তিনি তার প্রোটিনের চাহিদাটা মেটাতে পারেন। এবং এক্ষেত্রে ডিমটা যেহেতু অ্যাভেলেবল, সহজে পাওয়া যায়, সেক্ষেত্রে ডিম থেকেও তিনি তার প্রোটিনের চাহিদাটা মেটাতে পারেন। এবং ফ্যাটের ক্ষেত্রে বলা হয় যে স্যাচুরেটেড ফ্যাটটা, যেটা যেমন চিজ, বাটার, ঘি, এই জাতীয় খাবারগুলো আমাদেরকে বাদ দিয়ে খেতে হবে। সেক্ষেত্রে আমরা আনস্যাচুরেটেড যেমন বাদাম বা মাছ থেকে যেসব ফ্যাটটা পাবো সেটাকে নিতে হবে। এবং রেড মিটটাকে আমাদেরকে বাদ দিতে হবে খাবার থেকে। এবং তেল খাবারে খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। আর ভিটামিন ও মিনারেলস এর বেলায় আমাদেরকে প্রচুর পরিমাণে শাকসবজি, হলুদ, কমলা রঙের বা বেগুনি, বিভিন্ন মাল্টি কালারের শাক বা সবজি আমাদেরকে খেতে হবে, যেটা থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস পাবো। এবং পানির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 24 ঘন্টায় 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই খেতে হবে। এবং এক্ষেত্রে কিছু কিছু ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন ই,
ভিটামিন সি, এই তিনটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে এই ভিটামিন গুলোর মধ্যে, যেটা হচ্ছে আমাদের শরীরে যদি কোনো ফ্রি রেডিক্যাল তৈরি হয়, এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর কাজ হচ্ছে সেই ফ্রি রেডিক্যালকে নিষ্ক্রিয় করে দেয়, দিয়ে আমাদের কোষগুলোকে বা আমাদের সেলগুলোকে বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা করে। সেক্ষেত্রে আমরা ভিটামিন এ যেমন মিষ্টি কুমড়া, গাজর বা বিভিন্ন ধরনের শাক এগুলো থেকে নিতে পারি, এবং ভিটামিন সি যেমন সাইট্রাস ফল বা টক ফল বলি আমরা, যেমন লেবু, পেয়ারা, কমলা, মাল্টা, আনারস, এসব থেকে আমরা পেতে পারি। এবং ভিটামিন ই হচ্ছে বাদাম বা উদ্ভিজ্জ তেল যেমন বা বিভিন্ন ধরনের বীজ যেমন তিল বা সূর্যমুখীর বীজ অথবা সূর্যমুখীর বীজ অথবা মিষ্টি কুমড়ার বীজ, এটা থেকে আমরা ভিটামিন ইটা পেতে পারি, লেটুস, ব্রোকলি এগুলো থেকে। এখানে একটা কথা বলা হচ্ছে যে ভিটামিন সিটা সবাই মনে করছে যে করোনা ভাইরাসকে হয়তো বা করোনা ভাইরাসের সাথে মানে ভিটামিন সিটা সবাই ভাবছে যে এটা খেলে হয়তো আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো। আসলে এটা নিয়ে এখনো গবেষণা চলছে, এই বিষয়ে এখনো ওরকম কোনো রিসার্চ বা গবেষণাধীন এখনো কোনো পাবলিশড হয়নি কোনো গবেষণা এই বিষয়ে, এবং সেক্ষেত্রে ভিটামিন সি কাজ হচ্ছে আমাদের শরীরে হোয়াইট ব্লাড সেলকে ইনহিবিট করে, হোয়াইট ব্লাড সেল বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজের বিরুদ্ধে কাজ করে, আমাদেরকে রক্ষা করে ইনফেকশিয়াস ডিজিজ থেকে। সেক্ষেত্রে আমরা আমাদের ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে ভিটামিন সিটা আমরা নিতে পারি। কিন্তু সরাসরি যে করোনা ভাইরাসকে ভিটামিন সি খেলেই করোনা ভাইরাসকে ভিটামিন সি মেরে ফেলবে বা আমরা এটা থেকে মুক্ত হবো সেরকম কিছু না, কিন্তু আমরা আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে পারবো। আর এছাড়া আরো কিছু যেমন প্রসেস খাবার যেমন আচার বা বিভিন্ন ধরনের সস, সয়া সস, ফিশ সস বা চিজ, বাটার, হ্যাঁ, এই টাইপের খাবারগুলো বা যেটা প্যাকেটজাত যেটা আমরা বাজারে কিনতে পাই সেসব খাবার এই সময় অবশ্যই খাওয়া যাবে না। এবং সাথে অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুম, বিশ্রাম নিতে হবে, কারণ যদি আমরা মানসিকভাবে স্ট্রেসে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকি, এটাও কিন্তু আমাদের ইমিউনিটিকে কমিয়ে দেয়। সেক্ষেত্রে অবশ্যই ঘুম বা বিশ্রাম খুবই জরুরি। আর খাবারটা হচ্ছে আমাদেরকে আমাদের নিউট্রিশন দিবে, নিউট্রিশিয়াস করবে আমাদের বডিকে, কিন্তু এখানে মেন্টাল সাপোর্টও একটা খুব বড় বিষয়। আর মা ও শিশুদের বেলায় আমরা বলে থাকি যে এখানে একটা বিষয় আছে, যদি কোনো মা তিনি তো অবশ্যই যদি তিনি গর্ভবতী হন, প্রেগনেন্ট থাকেন, তাকে অবশ্যই ব্যালেন্স খাবারগুলো খেতে হবে, এবং প্রোটিন, অবশ্যই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবই তার খাবারে থাকবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি যখন যদি COVID-19 পজিটিভ হন এবং তার বাচ্চা যখন হবেন, অবশ্যই তাকে আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং যেটা আমরা বলি 1 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে বুকের দুধ খাওয়াতে হবে। এক্ষেত্রে কোনোভাবে বুকের দুধ, মায়ের দুধ বন্ধ করা যাবে না, কারণ হচ্ছে মায়ের বুকের দুধকে আমরা বলি শিশুর প্রথম টিকা, যেটা কোলোস্ট্রাম বা শিশুর প্রথম টিকা, এতে শিশুর মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে মাকে এবং শিশুর যারা কেয়ার গিভার আছেন তারা মায়ের কাছে যখন শিশুটিকে আনবেন তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এবং তারা প্রথমে 20 সেকেন্ড ভালো করে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবেন, এবং যখন বাচ্চাকে আনবেন বা আশেপাশে তারা ডিসইনফেক্ট করে নেবেন, এবং দুধ খাওয়ানোর পরেও আবার তারা তার আশেপাশের জায়গাটাকে ডিসইনফেক্ট করে নেবেন। এবং যারা বাচ্চাটিকে পরিচর্যা করবেন বা মায়ের কাছে নিয়ে আসবেন তারাও এক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন। যদি এমন হয় যে মা খুবই সিক, সে কোনোভাবে বাচ্চাকে বুকের দুধ বসে বা শুয়ে খাওয়াতে পারছে না, সেক্ষেত্রে মিল্ক এক্সপ্রেস করে রাখা যায়, এক্ষেত্রে তার কেয়ার গিভাররা হেল্প করতে পারেন। সেক্ষেত্রে পরিষ্কার কাচের বাটি, চামচ ব্যবহার করা যায়, এবং এটা ব্যবহারের আগে অবশ্যই ফুটন্ত গরম পানিতে জীবাণুমুক্ত করে নিতে হবে এবং মিল্কটা এক্সপ্রেস করে নিতে হবে, তখন তার কেয়ার গিভাররা বাচ্চাটিকে বুকের দুধ খাওয়াতে পারবেন। এবং অবশ্যই যদি ল্যাকটেটিং মা, তাকেও পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ বা কার্বোহাইড্রেট রিচ খাবার বা ভিটামিন, মিনারেলস, ফল অবশ্যই তার খাদ্য তালিকায় রাখতে হবে। এবং যদি তিনি প্রেগনেন্ট মা হন অবশ্যই তাকে 4 বেলা ভারী খাবার, যেটা আমরা মেইন মিল বলি, আমরা তো 3 বেলা খাবার খাই নরমালি, কিন্তু একজন প্রেগনেন্ট মা ভারী মিল, তার মিল হিসেবে 4 বেলা খাবার খাবেন এবং 2 বেলা নাস্তা। এবং ল্যাকটেটিং মাদার অবশ্যই তার ক্যালোরি চাহিদা যেহেতু আরো বেশি থাকে, এবং তিনি যদি
রোগ প্রতিরোধ ক্ষমতা বা তিনি যদি তার ইমিউনিটিকে বাড়াতে চান, যেহেতু এমনিতে বাচ্চা বুকের দুধ খাবেন, সেক্ষেত্রে তাকে আরো বেশি ব্যালেন্স খাবারের দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে লবণ, যেটা আমাদের WHO এর রিকমেন্ডেশন অনুযায়ী প্রতিদিন 1 চা চামচ একজন ব্যক্তি, অর্থাৎ 5 গ্রাম, 1 চা চামচের বেশি লবণ খাওয়া যাবে না, এবং মিষ্টি জাতীয় খাবার, সোডা বা যে কোনো মিষ্টি জাতীয় খাবারকেও অ্যাভয়েড করে চলতে হবে। ধন্যবাদ আপনার কাছে আমরা সারোয়ার ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। সারোয়ার ভাই, আপনি ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে আছেন। প্রথমে আপনার কাছে আমরা জানতে চাবো যে এই করোনা রেসপন্সে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কি কি পদক্ষেপ নিয়েছে বা আপনারা কি কি কাজ করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা একদম প্রথম থেকেই বিভিন্ন রকম কার্যকলাপ করছি এই করোনার এগেনস্টে। যেমন একদম জানুয়ারি থেকে আমরা স্কুল প্রোগ্রাম করেছি বেশ কিছু, যেখানে বাচ্চাদেরকে অ্যাওয়্যার করা। করোনা মেইনলি আমাদের ছিল ডেঙ্গু, যেহেতু আমরা মেইনলি ডেঙ্গু নিয়ে কাজ করি, তো ডেঙ্গুর সাথে সাথে আমরা করোনাটাও বাচ্চাদেরকে বলতাম যে করোনা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো, লাইক হাত ধোয়া, হাঁচি কাশি শিষ্টাচার, এই ব্যাপারগুলো ওদেরকে আমরা জানাতাম। এটা একদম জানুয়ারি থেকে শুরু করেছিলাম আমরা। তারপরে মার্চে আমরা যেটা করলাম, তখন গণপরিবহন চালু ছিল, আমরা বেশ কিছু হ্যান্ড ওয়াশিং পয়েন্ট করেছিলাম আমাদের উত্তর সিটি কর্পোরেশনের এলাকায়, প্রতিটা ওয়ার্ডে এটা হয়েছিল। সেই সাথে ব্র্যাকের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমরা যেটা করেছিলাম সেটা হলো, আমাদের উত্তর সিটি কর্পোরেশনের আওতায় 2টা বড় বাস স্ট্যান্ড আছে, একটা গাবতলী আর একটা মহাখালীতে। এখানে আমরা হাত ধোয়ার ব্যবস্থা করেছিলাম যাত্রীদেরকে, এবং প্রতিটা বাস এখান থেকে ছাড়ার আগে আমরা ডিসইনফেক্ট করতাম ক্লোরিন সলিউশন দিয়ে, এবং প্রতিটা যাত্রী বাসে ওঠার আগে তাদেরকে আমরা হ্যান্ড স্যানিটাইজ করে বাসে তুলতাম। এটা যতদিন পর্যন্ত গণপরিবহন চালু ছিল আমরা এটা চালিয়ে গিয়েছি ব্র্যাকের সহযোগিতায়, 2টা ইয়েতেই, বাস স্টপেই। আর তারপরে আমরা যেটা করলাম যে আমরা ক্লোরিন সলিউশন দিয়ে আমাদের যে রাস্তাগুলি আছে, রাস্তা, ফুটপাত, বিশেষ করে হাসপাতালগুলির কাছাকাছি এলাকায় আমরা ডিসইনফেক্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা এখনো করছি। আমাদের 5টা ওয়াটার বাউজার আছে, এটা প্রতিটা 10,000 লিটার করে হয়, মানে লিকুইড নিতে পারে। এটা 2 বার অ্যাপ্লাই করে প্রতিটা বাউজার, অর্থাৎ 10টা 1 লক্ষ লিটার আমরা প্রতিদিন ঢাকা রাস্তায় ছিটাই এই ক্লোরিন সলিউশন। আর এরপরে আমরা যেটা করছি এখন সেটা হলো ত্রাণ, সরকারি যেই ত্রাণগুলি আছে, এটা আমাদের এলাকায় আমাদের ওয়ার্ড কাউন্সিলর, এবং আপনারা জানেন যে সিটি কর্পোরেশন আমাদের এলাকায় আমরা 10টা জোনে ভাগ করা, প্রতিটা জোনে একজন করে ডেপুটি সেক্রেটারি লেভেলের অফিসার আছেন, জোনাল এক্সিকিউটিভ অফিসার, ওনারা সমন্বয় করে এই ত্রাণগুলি দিচ্ছেন। আর এই আমাদের আপাতত আমরা কোভিড-19 এর এগেইনস্ট এটা করছি। আর আমাদের একটা কাঁচা বাজার ছিল মহাখালীতে, কাঁচা বাজার হিসেবে তৈরি করা হয়েছিল, এটা 6তলা বিল্ডিং। ওই বিল্ডিংটা আসলে পড়েছিল এতদিন, এটা আমরা স্বাস্থ্য বিভাগকে দিয়ে দিয়েছি। ওইখানে একটা করোনা আইসোলেশন সেন্টার বা চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, অলমোস্ট কাজ শেষ ওখানে। ধন্যবাদ সাওয়ার ভাই, আমরা আবার আপনার কাছে আসবো। তোমার কিছু প্রশ্ন ছিল, তুমি প্রশ্নগুলো করতে পারো। তার আগে শ্রীনিধি 1 মিনিট, আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে জয়েন করেছেন দৃষ্টি তন্ময়, আগামীকাল রবীন্দ্র জন্মজয়ন্তী, সে আমাদেরকে রবীন্দ্রনাথের গান শুনিয়েবেন। তার আগে আমরা শ্রীনিধির প্রশ্নগুলো নিচ্ছি এবং উত্তরগুলো শুনে তারপর আমরা দৃষ্টির কাছে যাচ্ছি গান শোনার জন্য। নিশ্চয়ই, ধন্যবাদ দৃষ্টি আসার জন্য আমাদের সাথে। শ্রীনিধা। আচ্ছা, ধন্যবাদ নেয়াজ। আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে কামরুন নাহার বেথির কাছে। উনি একজন নিউট্রিশনিস্ট এবং মা এবং শিশু পুষ্টি বিশেষজ্ঞ। আপু অনেক সুন্দর করে অনেক কিছু বললেন, আমাদের কি করতে হবে, কি খেতে হবে, কতক্ষণ খেতে হবে। তা একজন হোসনা জামিয়া আপা লিখছেন যে ওনার তো ঘুমই হচ্ছে না। আসলে এই
মানে দুর্যোগপূর্ণ এই টাইমটায় তো মানে অনেকেরই ঘুম হচ্ছে না। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এখন তো মানে বিভিন্ন বেশিরভাগ শহরগুলোতেই জেলাগুলোতেই লকডাউন চলছে। তো একটা বাসা থেকে প্রতিদিন কারোর পক্ষে বের হওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমাদের কিছু সংরক্ষণ করে রাখা উচিত। যেমন আমি একদম আজকে যদি বের হই, আমি 7 দিনের বা 14 দিনের বাজারটা করে আনবো। সেক্ষেত্রে এমন কি কি খাবারগুলো আছে পুষ্টি সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ, যেগুলো আমরা প্রিজার্ভ করে খেতে পারি, অনেকদিন ধরে রাখতে পারি, এবং একবারে গেলে আমি 14 দিনের জন্য বাজার করে আনবো, এরকম কিছু। আমার বাসায় বাচ্চা আছে, ল্যাকটেটিং মা আছে, আহ বয়স্ক বুজুর্গ ব্যক্তি আছেন, আর আমি তো আছি, মানে যারা হচ্ছে আমরা ওয়ার্কিং এজের। তো সবার জন্য সুষম ডায়েট, যেটা আমি 14 দিন একসাথে কভার করতে পারবো, এরকম একটা ডায়েট প্ল্যান বলবেন। এটা আপুর কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ কামরুন নাহার আপু। জি, ধন্যবাদ আপু। যেহেতু আমরা আসলে এখন লকডাউনে আছি এবং আমাদের পক্ষে প্রতিদিন বাজার করা সম্ভব না, এবং আমাদেরকে অবশ্যই 7 দিনের বা 10 দিনের বাজার একবারে করে আনতে হবে। এক্ষেত্রে খাবারের মধ্যে অবশ্যই তো আমরা তো চাল এবং ডাল, শুকনা যে খাবারগুলো সেগুলো তো আমরা অবশ্যই 10 দিন 15 দিনের জন্য এনে রাখতে পারি, প্রিজার্ভ করে রাখতে পারি। এবং এক্ষেত্রে প্রোটিনের বেলায় যেটা কার্বোহাইড্রেট বললাম, চাল চাল থেকে বা আলু, চাল আলু এগুলো থেকে কিন্তু আমরা আমাদের কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারি। এবং প্রোটিনের ক্ষেত্রে অবশ্যই আমরা ডিম এনে রাখতে পারি। আমরা আমাদের ফ্যামিলি মেম্বার কতজন সেটা হিসেব করে আমরা 10 দিন বা 7 দিনের কতগুলো ডিম আমাদের প্রয়োজন সেভাবে আমরা ডিমটা সংরক্ষণ করে রাখতে পারি। এবং পাশাপাশি মাছ এবং মুরগি, এই দুইটা যদি আমরা আনার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা প্যাকেট করে রাখি, সেক্ষেত্রে 15 দিন বা 1 মাস পর্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করা যাবে। এবং মাছ মাংস করা যাবে, ডিম করা যাবে, সেটা হচ্ছে প্রোটিন। আর ফ্যাটের ক্ষেত্রে তো অবশ্যই তেল, তো এটা আমরা প্রিজার্ভ করে রাখতেই পারি। এবং এক্ষেত্রে একটা বিষয় যেটা ফল এবং শাকসবজি, তো ফল কিছু কিছু ফল আছে যেটা যেমন আমরা ফ্রিজ আপ করে রাখতে পারি ফলগুলো এনে, যেমন আমাদের ভিটামিনের চাহিদা মেটাবে। যেমন আমরা লেবু এনে রাখতে পারি, আমরা কমলা এনে রাখতে পারি, বা পেয়ারা আমরা প্রিজার্ভ করতে পারি। তারপরে আছে হচ্ছে শাকটা আসলে বেশি দিন থাকে না, দেখা যায় যে এটা 2-3 দিনেই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা করতে পারি যে একটু বেশি করে শাক নিয়ে আসলাম, সেটা আমরা ভালো করে কল ছাড়া পানিতে ধুয়ে পরিষ্কার করে দেন আমরা ওটাকে রান্না করে বা আমরা সেদ্ধ করে ছোট ছোট বক্স করে আমরা ফ্রিজে রাখতে পারি। সেটা 3 দিন 4 দিন আমরা আলাদা আলাদা বক্সে করে যদি খাই সেটা আমরা খেতে পারি। এবং সেটা অবশ্যই কনফার্ম করতে হবে যেন বক্স গুলো একদিনের খাবার শাকটা সিদ্ধ করা সেটা যেন আলাদা থাকে, কোনোভাবেই যেন একটা বক্সে রেখে সেখান থেকে নিয়ে যেন আমরা বারবার ওটাতে আমরা নাড়াচাড়া না দিই, তাহলে দেখা যাবে যে সেখানে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে। আর আরেকটা প্রশ্ন কি ছিল আপু? আরেকটা প্রশ্ন, না এটাই যা বলার বলা হয়ে গেছে। মানে আমরা যেমন আমাদের বাংলাদেশে যেমন আরেকটা বিষয় আমরা বাদাম খেতে পারি, বাদাম থেকে আমরা প্রচুর প্রোটিন পাই। এটা ড্রাই ফ্রুট, এটা আমরা চীনা বাদামও বেশি করে এনে রেখে দিতে পারি। আমরা বাদাম থেকেও আমাদের প্রোটিনের চাহিদাটা কিছুটা পূরণ করতে পারি। আমরা কিছু দুধ সংরক্ষণ করে রাখতে পারি, দুধটা অবশ্যই যদি বেশি দিন ভালো না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে দই করে রাখতে পারি বাসায়। এবং একটা আপু প্রশ্ন করেছিলেন, আমি দেখলাম যে বাসায় বানানো টক দই খাওয়া যাবে কিনা। অবশ্যই খাওয়া যাবে, বরং এটা বাজারে কেনা টক দই থেকে আরো বেশি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর হবে। এবং টক দইটা একটা প্রোবায়োটিক্স, যেটা হচ্ছে আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া, যেটা বলতে গেলে আমাদের আমাদের শরীরে আরেক 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, যে অপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের পৌষ্টিক নালীতে থাকে সেগুলোকে ধ্বংস করে দেয় হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, এবং এটা হজমেও সাহায্য করে। এই জন্য টক দইটা অবশ্যই প্রতিদিন খেতে পারলে খুবই ভালো। ধন্যবাদ আপু আপনাকে। আমরা আসলে সুন্দর বলেছেন। আমরা বাদাম রাখতে পারি বাসায়, ডিম রাখতে পারি, আর দেখা যায় যে ডাল থেকে প্রোটিনের ডাল চাহিদাটা পূরণ করতে পারি 3-4 রকমের ক্ষেত্রে। ডাল শহর, যেহেতু সেকেন্ড ক্লাস। জি আপু। আচ্ছা, শহরের বাড়ি এবং গ্রামের বাড়িগুলোতে সবখানে এখন ফ্রিজ বা ডিপ ফ্রিজ আছে, সেক্ষেত্রে আমরা মুরগি, মাছ এগুলো সংরক্ষণ মাছ, করতে পারি। জি
হ্যাঁ, তারপর আরেকটা বড় জিনিস যেটা বাংলাদেশে হয়, ড্রাইড ফিশ, শুটকি মাছ, এটাও একটা হ্যাঁ, প্রোটিনের শুটকি বড় মাছ একটা অংশ। বড় একটা হ্যাঁ, সোর্স। আর আমাদের যেমন কিছু জিনিস আছে যেগুলো আমরা কাঁচা কিনে, মানে কাঁচা টাইপের কিনে, মিষ্টি কুমড়া, লাউ, বাঁধাকপি, অনেক কিছু আমরা সংরক্ষণ করে খেতে পারি। আর এখন আমি হিমু সরার ভাইকে কোশ্চেন করতে যাচ্ছি। ভাইয়া, আপনি আছেন উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি শ্রদ্ধা কর্পোরেশন। শ্রদ্ধা বলো। শ্রদ্ধা হিমু স্যার ভাই একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। আচ্ছা। উনি আমাকে কোশ্চেনটা করতে পারো। আমি জানি তোমার শিমুল ভাইয়ের কাছেও কোশ্চেন আছে, সেটা আমরা একটু পরে শুনবো। আমরা দৃষ্টির গান শুনে তারপর আমরা শিমুল ভাইয়ের কাছে যাব, কারণ শিমুল ভাই আমাদেরকে আবার 11টার সময় ছেড়ে চলে ছেড়ে যাবে। যেতে হবে, হ্যাঁ, ভাইয়া খুবই বিজি। দৃষ্টি, হ্যাঁ, আমরা আপনার রবীন্দ্রসঙ্গীত শুনবো। ধন্যবাদ ভাইয়া। আমি রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে আগামীকাল 25শে বৈশাখ 1861 সালে ওনার জন্মতিথি ছিল, তো আমি ওনাকে স্মরণ করে একটা গান প্রথমে গাইছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিভৃত নিবিড় পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। ধন্যবাদ। ধন্যবাদ দৃষ্টি। আচ্ছা, দৃষ্টির আরেকটা পরিচয়, ওটা পরিচয় বলবো না, আসলে ওটা ওর বাবার দৃষ্টি আমাদের খুব লিজেন্ডারি একজন স্যারের মেয়ে। স্যারের পরিচয়টা দৃষ্টি একটু আপনি যদি দেন, যে আপনার বাবার সম্পর্কে। আমার বাবা হচ্ছেন প্রফেসর ডক্টর লিয়াকত আলী। উনি আছেন স্বাস্থ্য ক্ষেত্রে, উনি করোনা এই মোকাবেলার সাথে উনি জড়িত। উনি স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী ডিভিশনের দায়িত্বে আছেন। আর এই তো, আর আমি তো ব্র্যাকে আছি, এইটুকুই। আমরা আশা করব আমাদের প্রোগ্রামে একদিন আমরা স্যারকে পাবো এবং স্যারের কাছ থেকে অবশ্যই অনেক কিছু জানতে পারবো। আমরা একটু শিমুল ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। স্নিগ্ধা, শিমুল ভাইয়ের কাছে কোনো প্রশ্ন আছে? না, শিমুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন নাই। নিয়ে শুনো, আমি শিমুল ভাইকে যে প্রথমে যে কোয়েশ্চেনটা করছিলাম, যে মুগদা মেডিকেলে মানে আমাদের ডক্টরদের প্যারেন্টসদের জন্য বা আত্মীয়দের জন্য কোনো সুযোগ আছে কিনা। আমাদের এখানে এক ডক্টর কার্ডিওলজিস্ট উৎপলদার বাবা মারা গেছেন 2 দিন আগে। তো আমরা কিছুতেই ওনার জন্য একটা বেড অ্যাভেল করতে পারিনি আইসিইউতে। ভাইয়া বাংলাদেশে কিন্তু স্কোয়ারে জব করতেন, কোথাও কোনো আইসিইউ মানে করতে পারেনি। তো তখন এই ঘটনাটা আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছিলাম, তখন আমার ফ্রেন্ড আমাকে বলল যে আসলে মুগদা মেডিকেলে যাওয়া দরকার ছিল, ওখানে এরকম
মানে সম্ভবত আছে। সেজন্য আমি ভাইয়াকে ফার্স্ট ওই কোয়েশ্চেনটা করছি যে আমাদের কি মানে আসলে কোনো সুযোগ আছে কিনা। আমরা সবাই আসলে চিন্তিত, আমাদের প্যারেন্টসরা তো বাংলাদেশে থাকে। আচ্ছা, ঠিক আছে স্নেহা। তবে সাওয়ার ভাই আপনার একটি কথা আমি এখানে বলতে চাচ্ছি, শিমুল ভাই আপনারা আপনার জানেন কাছে যে আমি আসছি, এক মিনিট জি এক মিনিট শিমুল ভাই এখানে আসছি। সাওয়ার ভাই আপনার কাছে সিনথিয়া একটা কোশ্চেন আছে, আমরা কোশ্চেনটা শুনবো শিমুল ভাইয়ের সাথে কথা বলে। শিমুল ভাই কিছু বলার আগে আমি শিমুল ভাই আরেকটা পরিচয় দিচ্ছি। শিমুল ভাই শুধু জনপ্রিয় টক শো বা টিভি টক শো না, ওনার শিশু স্বাস্থ্য বিষয়ে প্রায় 14টার মতো বই প্রকাশিত হয়েছে বিভিন্ন খুব নামি দামি প্রকাশনী থেকে। উনি অনেকদিন ধরেই এই বিষয়ে কাজ করছেন। তো আমার কাছে উনি সিনথার কথা তো জবাব তো দিলেনই, সাথে আমার একটা প্রশ্ন ছিল যে যেটা আলোচনার সময় যে এই শিশুদেরকে আসলে করোনা থেকে রক্ষা করতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, শিমুল ভাই? আচ্ছা, প্রথম ওই প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি। আসলে সারা বাংলাদেশেই কিন্তু বিভিন্ন জেলায় আমাদের চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন, এবং একটা সংগঠন আছে, আপনারা জানেন যে বাংলাদেশ ডক্টরস ফোরাম, বিডিএফ, বা এমনিতে তাদের মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে হোক, মোটামুটি বিভিন্ন জেলায় যেসব চিকিৎসক আক্রান্ত হয়েছেন তার বেশিরভাগে কিন্তু মুগদাতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আসলে চিকিৎসা দিয়েছি। আসলে কারোর জন্য আগে থেকেই তো বেড রেখে দেওয়া সম্ভব না, কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন, আসলে আমরা তো জানি প্রতিটা জেলাতেই কিন্তু করোনার জন্য আলাদা হাসপাতাল বা আলাদা ওয়ার্ড বা আলাদা কর্নার রয়েছে। এরপরও চিকিৎসকদের অগ্রাধিকার ভিত্তিতে বেশিরভাগ চিকিৎসককে কিন্তু আমরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। বিভিন্ন জায়গা থেকে ফোন পে হোক, ওই যে সংগঠনের কথা বললাম তাদের মাধ্যমে হোক, আমরা মোটামুটি সেটা চেষ্টা করেছি। আর যেভাবে হোক আমরা এই মুহূর্তে, আমরা বলছি অনেকদিন হয়ে গেছে, 3 সপ্তাহ, এই মুহূর্তে আসলে খালি নেই, কিন্তু সপ্তাহখানেক আগে ওয়ার্ডে অন্তত কিন্তু আমরা জায়গা দিতে পারতাম, এবং এটা রেগুলার তো কিছু কিছু খালি হয়, 5 থেকে 10টা এরকম তো খালি হয়। তখন কিন্তু আমরা যোগাযোগ করলে কারোর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু আমরা দিয়ে দিই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, শিশুদেরকে কিভাবে রক্ষা করব, বড়দের মতোই আসলে খুব বেশি কিছু করার নেই। তবে আমরা একটা জিনিস খেয়াল করবো, আমরা যদি কোনো কাজে বাইরে যাই, বাজারে যাই বা অন্য কাজে যাই, বাসা থেকে এসেই বাইরে থেকে যখন বাসায় ঢুকবো, সাথে সাথে আমাদের একটা সহজাত স্নেহ মায়া মমতা রয়েছে যে বাচ্চার কাছে যাওয়া, সেটা কিন্তু যাওয়া যাবে না, বাচ্চা থেকে দূরে থাকতে হবে। খুব ভালো হয় যদি আমরা বাসায় ঢোকার আগে ফোন করে দিই বাসায় যারা থাকবেন, যে তখন উনি দরজাটা খুলে দিবেন, তাহলে কিন্তু আমরা হাতলে হাত দেওয়া লাগলো না, কলিং বেলে হাত দেওয়া লাগলো না, তখন আমরা ঘরে ঢুকে গেলাম। ঢোকার পরে সোজা আমাদের প্রথম কাজ হবে আমাদের গোসল করা। সেই ক্ষেত্রে যদি বাথরুমের দরজাটাও খোলা থাকে তাহলে আমাদের হ্যান্ডেলে হাত দেওয়া লাগলো না। সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আপনার সব জামা কাপড় খুলে গোসল করে নেবেন, ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন। এই ক্ষেত্রে সেই জামা কাপড়গুলো আমরা বলছি ডিটারজেন্ট দিয়ে গরম পানিতে যদি হাফ এন আওয়ার আমরা চুবিয়ে রাখি তাহলে জীবাণু মুক্ত হয়। কিংবা যদি আমরা রেখে দিই, এরকম যদি আলাদা কোনো রুম থাকে সেখানে যদি আমরা আলাদা করে রেখেও দিই, বলা হচ্ছে 24 থেকে 48 ঘন্টা রেখে দিলেও সেটা চলে, যদি প্রতিদিন যদি আমাদের ধোয়া সম্ভব না হয়। এটা হচ্ছে প্রথম কথা। আর বাচ্চাদের ধরার আগে, বাচ্চাদের খাবার তৈরি করার আগে, খাবার তৈরি করার পরে, মলমূত্র পরিষ্কার করার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। শিশুদেরকে কিন্তু আমরা হাত ধোয়াটা শিখিয়ে দিতে পারি, এটা কিন্তু খুব জরুরি বিষয়। এই করোনার সময়ে কিন্তু এটা একটা আমাদের একটা বাড়তি পাওনা বলতে পারবো, যে আমাদের সামাজিক যে অভ্যাসগুলো, আমাদের যে সংস্কৃতি, তাতে কিন্তু আমাদের এই জিনিসটিগুলি লেকিংস রয়েছে। আমরা কিভাবে হাসি কাশি দেব, আমাদের চেম্বারে যখন কোনো মা বাবা আসে আমাদের কাছে নিয়ে বাচ্চার কাশি নিয়ে, তখন আমাদের সামনে বলে যে এই যে আঙ্কেলকে একটু দেখাও তো কিভাবে কাশি দিচ্ছে, আমার সামনে দেখা যাচ্ছে আবার কাশি দিচ্ছে, হ্যাঁ, মুখের উপরে। সুতরাং আসলে এটার সংস্কৃতিরই অংশ না আমাদের। এটা কিন্তু একটা বড় সুযোগ যে আমাদের সংস্কৃতিতে এটা ঢুকিয়ে ফেলে, এটা আমাদের অভ্যাসে পরিণত করা। আমি এটা প্রায় সময় বলে থাকি যে করোনা হলেই কেন আমাদের হাঁচি কাশির এটিকেট এটা মানতে হবে। এটা তো আমাদের সব সময়ের প্রাত্যহিক জীবনের অংশ হওয়া উচিত, যে আমরা হাঁচি কাশি দেওয়ার সময় মুখে হাত দিব, কোনো এভাবে করব, কিংবা আমরা টিস্যু দিব। আমরা ডেঙ্গুর সময় এটা দেখলাম যে সবাইকে আমরা বলছি যে আপনার ঘরের চারপাশ পরিষ্কার রাখবো। ডেঙ্গুতে 200-250 মানুষ মারা যাওয়ার পর কেন এটা বলতে হবে? আমাদের ঘরের চারপাশটা আমরা সারা বছর ধরে পরিষ্কার রাখবো, এটা তো আমাদের সারা বছরের নৈতিক দায়িত্ব, ডেঙ্গুর সময় তো নয়।
করোনার সময় আমরা বলছি যে আপনি হাসি কাশির শিষ্টাচার মানবেন, এটা তো করোনার জন্য না, এটা তো আমাদের জীবনের অংশ হওয়া উচিত। সারা বছর ধরে সব সময় আমাদের হাঁচি কাশির এসব হাঁচি কাশির শিষ্টাচার আমরা বলছি যে এটিকেট, সেটা কিন্তু মানতে হবে। আমরা যেখানে সেখানে থুতু ফেলবো না, এই যে হাঁচি কাশি দেওয়ার পর যে টিস্যুটা সেটা একটা বক্সে ফেলে দেবো। এটা হচ্ছে এইটা আমি বলবো যে এটা শিশুদের শেখানোর একটা কিন্তু আমাদের বড় সুযোগ, যেহেতু আমরা সবাই বাসায় রয়েছি, এইসব নিয়ম কানুন বা এইসব শিষ্টাচার গুলো সেগুলো কিন্তু শেখানোর একটা বড় সুযোগ। আরেকটা কথা, আমরা শিশুদের আমরা একটু আগে শুনছিলাম যে কি কি খাওয়াতে হবে। আসলে একটা কথা আমরা বলে থাকি যে সর্দি কাশির ক্ষেত্রে, যে সর্দি কাশি ওষুধ খেলে যায় 7 দিনে আর ওষুধ না খেলে যায় 1 সপ্তাহে। এটা কিন্তু অনেকটাই সেরকম। করোনা ভাইরাসটা কিন্তু 80% ক্ষেত্রেই কিন্তু, বড়দের ক্ষেত্রে বলছি, যে খুব বেশি লক্ষণ বা খুব অল্প লক্ষণ হয়, 20% ক্ষেত্রেই আসলে একটু খারাপ হয়। আর এর মধ্যে 20%-এর মধ্যে থেকে 5%-এর হয়তো আইসিইউ লাগতে পারে। আর শিশুদের ক্ষেত্রে আগেই বলেছি এটা সংখ্যা খুব কম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নিজেদের যে আমাদের ইমিউন সিস্টেম সেটাকে বুস্ট আপ করতে হবে। সেই জন্য বেশি বেশি করে পানি খেতে হবে, হাত ধুতে হবে, এবং গরম পানির লবণ দিয়ে আমরা একটু গড়গড়া করতে পারি, ভাপ নিয়ে নিতে পারি। আর জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়াতে পারি, ভিটামিন ডি এবং সি, এগুলিতে আসলে পরোক্ষভাবে কাজ করবে যে আমাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। যেসব খাবারে জিঙ্ক রয়েছে, ভিটামিন সি রয়েছে, সেটা আমরা ইতিমধ্যেই শুনেছি। এইসব জিনিসগুলি খায়, কিন্তু শুধু এইসব খাওয়ালে চলবে না, আমরা ইতিমধ্যে জেনেছি সুষম খাবার কিন্তু খেতে হবে, সুষম খাবার, বেশি পরিমাণ পানি, এসব খেলে কিন্তু আমাদের শিশুরা অনেকটাই মুক্ত থাকবে। আরেকটু যদি আমি সময় পাই, আমরা কিন্তু ইদানিং দেখেছি উহানে যখন এটা মোটামুটি ভাইরাসটা চলে গেছে, তাদের একটা স্টাডি হয়েছে, তারা দেখিয়েছেন যে উহানে প্রতি 5 জনে একজন শিশুর তার বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে, তারা অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এটা 5 জন একজন শিশু কিন্তু অনেক বড়, প্রায় 20%। সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই সময়ে শিশুদেরকে সময় দিতে হবে, তাদের সাথে বসতে হবে। আমরা বলছি যে বাচ্চারা যেন বেশি গ্যাজেটে আসক্ত হয়ে না পড়েন, বাচ্চারা যেন বেশি টিভি না দেখেন, অধিক রাত পর্যন্ত যেন না জাগেন, সেটা করতে হবে। আমরা এইটা কিন্তু একটা বড় সুযোগ বাচ্চাদের সাথে সময় কাটানোর। আমরা কি করতে পারি এই সময়, আমাদের মুক্তিযুদ্ধের কথা তাদের বলতে পারি। আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এটা আলাদা আলাদা করে ধরি, কোন একজন মুক্তিযুদ্ধের কাহিনী যদি ধরি, কোন একটা অঞ্চলের কাহিনী যদি বলি, সেটা কিন্তু রূপকথার চেয়ে কোনো অংশ কম নয়। এইটা কিন্তু নিজের দেশকে জানানোর, নিজেদের ইতিহাসকে জানানোর একটা বড় সুযোগ। এই এই সুযোগগুলো আমরা কিন্তু নিতে পারি। এমনিতে আরো অনেক ক্লাসিক গুলো রয়েছে, গল্প রয়েছে, সেসব গল্প করে তাদেরকে তাদের মানসিকভাবে চাঙ্গা করতে হবে। এই রোগ থেকে কিন্তু তাদের ভীতি ছাড়ানো যাবে না, আবার লুকানো যাবে না। আমরা বলছি যারা একটু বড় শিশু তাদের নিয়ে বসতে হবে, এই করোনা ভাইরাসটা কি সেটা জানাতে হবে, যাতে আতঙ্কিত না হয় সেটা ঠিক আছে, কিন্তু এই ভাইরাসটি সম্পর্কে জানাতে হবে, কেন আমরা বাসায় থাকছি, কেন তার স্কুল বন্ধ, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে বোঝাতে হবে। আরেকটি বিষয় কিন্তু স্টাডিতে দেখা যাচ্ছে, যখন মা বাবারা বাসায় থাকেন তখন কিন্তু হাউসহোল্ড পয়জনিং গুলি কিন্তু খুব বেশি হয়। দেখা যাচ্ছে বড়রা কেউ কোনো একটা ট্যাবলেট রেখে যাচ্ছেন, বাড়তি ট্যাবলেটটা অন্য ছোট শিশু, যারা 2 বছরের নিচে একদম ছোট শিশু, খেয়ে ফেলছে, গ্লাস ক্লিনার খেয়ে ফেলছেন, স্যাভলন খেয়ে ফেলছেন, কিংবা হ্যাক্সিসলও খেয়ে ফেলতে পারেন। এই জিনিসগুলো কিন্তু খুব মারাত্মক। এই সময়ে বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে বাচ্চার যখন বড়রা বাসায় থাকে না তখন কিন্তু এগুলো কম হয়, আর বাসায় থাকা অবস্থাতে বেশি। এখন তো সবসময় আমরা বেশিরভাগ মানুষ বাসায় থাকছি, সুতরাং এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, তারা যেন এই ধরনের পয়জন গুলি থেকে কিন্তু আক্রান্ত না হয়ে পড়েন। এবং এইসব জিনিসগুলো যদি তারা মানেন, পুষ্টিকর খাবার খান এবং যেসব নিয়মগুলি বললাম সেগুলো চলেন, তাহলে কিন্তু আমি বলবো এই শিশুরা মুক্ত থাকবেন। আরেকটি বিষয়, এখন খুব সবাই বলছেন বাচ্চার টিকার সময় তো চলে যাচ্ছে, আমরা বের হতে পারছি না, আমরা কি করব, টিকা কখন দিব বা কি করব। আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন, এবং তারা বলেছেন যে টিকা কার্যক্রম যেন চালিয়ে যান। বাইরের উন্নত বিশ্বে আমরা দেখেছি, ইউএস এর বিভিন্ন স্টেটে ওনারা করেছেন কি, ফোন করলেন, ওনারা যখন টিকা কেন্দ্রে যাবেন, পার্কিং এরিয়াতে নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখান থেকে ফোন করলে পার্কিং এরিয়াতে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট বা হেলথ স্বাস্থ্যকর্মী গিয়ে টিকাটা দিয়ে আসছেন। যেহেতু আমাদের অনেক বড় দেশ, অত লোকজন নাই, সেটা সম্ভব না। সেক্ষেত্রে আমরা দুটো বিষয় বলে থাকি। একটা বিষয় হচ্ছে, যদি আপনার সম্ভব হয়, টিকাদান কেন্দ্র কাছাকাছি থাকে, তাহলে আপনি টিকাটা দিয়ে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব। আর যদি এমন হয় যে টিকাদান কেন্দ্র অনেক দূরে,
এমন দূরে যে আপনি যেতে সংক্রমণের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে হয়তো যাবেন না। কিন্তু তার মানে এই নয় যে আপনি ওই রোগ থেকে বেঁচে গেলেন। আমরা কিন্তু খুব এখন চিন্তায় রয়েছি এটার চলে যাওয়ার পরে মিজেলসের আবার কোনো আউটব্রেক হয় কিনা। সুতরাং এই জিনিসটা কিন্তু দেখতে হবে। আর আমরা ইতিমধ্যেই জেনেছি যে মিজেলস বা আরএনএ ভাইরাস যে এই ধরনের টিকাগুলো দিলে কিন্তু তাদের বুস্ট আপ হবে। সুতরাং টিকার ক্ষেত্রে কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এটা বলছি রিস্ক বেনিফিট। যদি রিস্ক বেশি হয়ে থাকে টিকাদান কেন্দ্রে গেলে তাহলে এই মুহূর্তে হয়তো যাবেন না, কিন্তু যদি রিস্ক তেমন বেশি না থাকে, আপনি তো বাজার করতেও আসলে বাইরে যাচ্ছেন সপ্তাহে একবার হলো, সুতরাং এই মাসে একবার যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন। তবে বাংলাদেশ সরকারের নিয়ম হচ্ছে 1 বছরের মধ্যে যদি আপনি একটি টিকাও দিয়ে থাকেন তাহলে 2 বছরের মধ্যে অন্যান্য টিকাগুলো দিতে পারবেন, সেটা অন্য বিষয়। কিন্তু আমাদের পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব আপনি টিকা দিয়ে দেবেন। আরেকটি বিষয় হচ্ছে বুকের দুধ খাওয়াবেন কিনা। হ্যাঁ, বুকের দুধের মাধ্যমে কিন্তু এই ভাইরাসটি ছড়ায় না। আরেকটি বিষয় প্রশ্ন থাকে যে প্রেগনেন্ট মহিলাদের মাধ্যমে বাচ্চাদের হয় কিনা। আমরা অনেকগুলো স্টাডি দেখেছি, চীনে দেখেছি 30 ঘন্টায় একটা বাচ্চা সে আক্রান্ত হয়েছে, কিন্তু অনেকগুলো স্টাডি আসলে দেখা গিয়েছে ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় কিনা সেরকম অকাট্য কোনো আসলে প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং সেক্ষেত্রে আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না, এখন পর্যন্ত সে ধরনের নির্দিষ্ট বা সেরকম সুনিশ্চিত ভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং এই দুটো বিষয় আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর যেসব তো আমি বলেছিলাম যেসব জিনিসগুলো করলে তারা এই রোগ থেকে বাঁচতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে। ভাইয়া, আপনি ভার্টিক্যাল ট্রান্সমিশনের কথা বললেন। আপনি প্রথমে যখন কথা বলছিলেন যে বাচ্চাদের স্টুলে সম্ভবত করোনা ভাইরাসটা পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে কি ফেকোরাল ট্রান্সমিশনের চান্স আছে, বা এই যে স্টুলে যে ভাইরাস আছে? এখন কিন্তু যেসব স্টাডিতে বলা হচ্ছে আপনি পিসিআর পজিটিভ থাকলে যে সে ট্রান্সমিশন করতে পারে তা কিন্তু না। এখনকার ইয়াতে আপনারা জানেন যে ডিসচার্জ ক্রাইটেরিয়া বাংলাদেশে চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এখন বলছি যে অ্যাসিমটোমেটিক, এটা যে সিডিসির যে ওয়েবসাইট তা তো তারা ডিসচার্জের ট্রান্সমিশনের যে পিরিয়ড সেটা কিন্তু অনেকটা কমিয়ে এনেছে, বা সেটা ওনারা চেঞ্জ করেছেন, আপনারা জানেন আপডেট হয়েছে। সুতরাং যেটা যে স্টাডি হয়েছিল যে রেকটাল সোয়াব থেকে তারা পিসিআর পজিটিভ পেয়েছেন, কিন্তু তারা ওখানেও বলেছেন যে রেকটাল সোয়াবে পিসিআর পজিটিভ পেলেও সে ট্রান্সমিট করতে পারবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয়। তারা কিন্তু এটা সুনির্দিষ্ট ভাবে বলেছেন যে রেকটাল সোয়াবে পজিটিভ পাওয়া মানে যেটি স্টলের মাধ্যমে 1 মাস 1.5 মাস পরও ছড়াবে, সেটা সত্য নয়। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমি ঠিক জানি না আপনি আর কতক্ষণ আমাদের সাথে না, আর যদি কিছু প্রশ্ন করেন একবারে আমি আসলে বলে দিতে পারবো আর কি। আলোচক বিন্দু যারা আছেন তাদের কি কোনো কোশ্চেন আছে? বিথি আপা, স্নিগ্ধা, দৃষ্টি এবং সাওরা ভাই, আপনারা কেউ কি কোশ্চেন করতে চান শিমুল ভাইকে? মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি ডক্টর শিমুলকে একটু অগমেন্ট করতে চাই। জি হ্যাঁ, জি আমি একটু অগমেন্ট করতে চাই ডক্টর শিমুলকে, সেটা হলো জি টিকার ব্যাপারে। আমাদের জি যে সিটি কর্পোরেশনের যে টিকাদান কেন্দ্রগুলি আছে ওগুলো কিন্তু ফুললি ফাংশনাল। জি যে কেউ আমাদের টিকাদান কেন্দ্রে যেয়ে টিকা নিতে পারবেন। প্রতিটা কেন্দ্র আমাদের পুরোপুরি চালু আছে। জি, এটা আসলে আমরা জানি। এটা অবশ্যই আমি বলবো একটা প্রশংসনীয় বিষয় যে টিকাদান কেন্দ্রগুলো চালু আছে। আসলে আমরা যখন এখানে কথা বলছি সারা বাংলাদেশ নিয়েই তো বলছি, ঢাকা শহরে আমরা জানি যে তাদের সিস্টেম খুবই ডেভেলপড এবং খুব সুন্দর। অনেক আমি বলবো খুব এত বেশি টিকাদান কেন্দ্র রয়েছে, মোটামুটি ঘরের কাছেই আসলে এই যেতে পারবেন। কিন্তু অনেক সময় এমন হয় কি, আমাকে পুরান ঢাকা থেকে একজন বললো যে আমার এলাকাতে তো লকডাউন, আমি এখন কিভাবে বের হবে। এই ধরনের ঘটনাগুলো আছে যে কোন একটা বাসায় 3টা বাসা একসাথে আক্রান্ত হয়েছে, পুলিশ এসে লকডাউন করে দিয়েছে যে আপনি 1 মাসের জন্য বা 14 দিনের জন্য আপনি বের হবেন না। এই ধরনের তো আসলে স্পেশাল কিছু সিচুয়েশন আছে। কিন্তু এটাও ঠিক, সরকারের পক্ষ থেকে কিন্তু সারা বাংলাদেশে টিকাদান কেন্দ্রগুলো খোলা রয়েছে এবং টিকাদান কার্যক্রম কিন্তু চলছে। আরেকটি বিষয় এখানে এতক্ষণ তো খুব ইয়ার কথা বললাম, আরেকটি বিষয় ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের দেশে কিন্তু সরকারি পর্যায়ে ছোট বাচ্চারা ক্রিটিক্যালি যখন ইল হয়ে যাবে, পেডিয়াট্রিক আইসিইউ বলে যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমাদের অপ্রতুল বা নেই বললেই চলে। অফিসিয়ালি পেডিয়াট্রিক আইসিইউ ঢাকা মেডিকেল কলেজে
8টা বেড রয়েছে বোধহয় সরকারিতে, আর চিটাগাং মেডিকেল কলেজে সামান্য কিছু বেড। এত বড় 18 কোটি মানুষের দেশে, এবং যেগুলো কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু পেডিয়াট্রিক আইসিইউ কিন্তু নেই। ঢাকা মেডিকেল কলেজে যেটা বার্ন ইউনিট করা হয়েছে তাতে কিন্তু পেডিয়াট্রিক আইসিইউ নেই। যেটা ঢাকা মেডিকেল কলেজে যেটা নর্মাল কার্যক্রম চলছে শিশু বিভাগে রয়েছে, কিন্তু বার্ন ইউনিটে নেই, কুর্মিটোলায় নেই, কুয়েপতিতে নেই, মুগদা হাসপাতালে নেই, কোথাও শিশুদের জন্য কিন্তু কোনো আইসিইউ নেই। ভাইয়া, আপনাকে আমি এই সুযোগে একটু দুটো কোশ্চেন করতে যাচ্ছি। একটা কোশ্চেন আপনি স্ক্রিনে আমাদের পেন্সিলে লিখেছেন, somehow he got in based on what we only made COVID dedicated hospital which nowhere in the world. However, if in case number increase in a large extent, then we have to deal with that only few COVID dedicated hospital. আপনি ওই একটু আগে কোভিড ডেডিকেটেড হাসপাতালের কথা বলছিলেন, আমাদের পেন্সিলের কমেন্টও আমরা দেখলাম। এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে। যে আরেকবার যদি আপনি প্রশ্নটা বলতেন। Somehow I just got in based on what we only made COVID dedicated hospital which nowhere in the world. However, if in case number of fatalities increase in a large extent, then are we able to deal with that only few COVID dedicated hospital? আসলে ওয়ার্ল্ডের অন্যান্য জায়গার মতো তো আসলে আমাদের অবস্থা নেই। আমাদের আসলে যে হাসপাতালগুলিতে, এগুলি তো সাধারণ রোগীরা যে পরিমাণ ভিড়, যে পরিমাণ ওয়ার্কলোড, ঢাকা মেডিকেল কলেজে যদি আমরা বলি ডেইলি 4000 থেকে 5000 মানুষ আসছে, অন্য জায়গায় একটা হাসপাতালে 500, 600 বা 1000 যেতে পারে। সুতরাং আমরা যদি এরকম আলাদা করে না দিতাম, দেখা যাচ্ছে যে কোভিড আমাদের যে অন্য জায়গায় ট্রায়াল সিস্টেম, সেটা কিন্তু আমরা সেভাবে করতে পারিনি। এই অনেকগুলো কারণ রয়েছে, আমরা অতগুলো ব্যাপক আকারে টেস্ট করতে পারিনি। এখন 18 কোটি মানুষের দেশে এখনো আমরা 5000, 6000-এর বেশি কিন্তু টেস্ট করতে পারছি না, সেটা একটা দুর্বলতা। সুতরাং অনেক অ্যাসিমটোমেটিক মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যদি আমরা একটা কর্নারে করে দিতাম, প্রতিটা মেডিকেল কলেজ হাসপাতালে করতে গেলে কে কোভিড পেশেন্ট এগুলো আসলে আলাদা হতো না, সকল মানুষ, সকল ডাক্তার একসাথে কিন্তু আক্রান্ত হয়ে পড়তো। কারণ আমাদের তো অনেক ভিড়, আপনারা জানেন যে এটা এত বড়, এত ছোট জায়গায় এত বেশি মানুষ থাকে। সুতরাং বিশ্বের অন্যান্য জায়গার সাথে কিন্তু তুলনা করলে এখানে চলবে না, কারণ আমাদের কোভিড নন কোভিড যদি আলাদা না করি সবাই একসাথে আক্রান্ত হয়ে যাব। ওখানে সাধারণ মানুষ যে যাচ্ছে, এত বেশি পরিমাণ ভিড় হয় আউটডোরে, ইনডোরে, আমরা জানি যে ফ্লোরেও মানুষ থাকে। সুতরাং সেভাবে কিন্তু আইসোলেট করাটা একটু আমাদের ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে এটাও ঠিক, এক সময় কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু এই হাসপাতালের সংখ্যা বাড়াতেই হবে। আসলে এই যতই দিন যাবে আমরা এরকম কয়েকটা কোভিড হাসপাতাল দিয়ে কখনোই এটা করতে পারবো না। আমরা ইতিমধ্যেই শুনেছি যে সিটি কর্পোরেশন মহাখালীর একটা ওনাদের মার্কেটকে হাসপাতালে রূপান্তর করতে অলরেডি প্রায় শেষের দিকে বলেছেন। বসুন্ধরা করছে একটা বিরাট হাসপাতাল। এই ধরনের হাসপাতালগুলো করতে হবে। প্রাইভেট হাসপাতালগুলোকেও কিন্তু এক সময় নিতে হবে, কারণ প্রাইভেট হাসপাতালগুলিতে কিন্তু এখন রোগীর চাপ অনেক কম, 20 থেকে 25%। সেই হাসপাতালগুলিতে একেবারে ইকুইপড আছে, আইসিইউ আছে, পেডিয়াট্রিক আইসিইউ রয়েছে। কিন্তু পেডিয়াট্রিক আইসিইউ আসলে বলতে আমি সরকারি পর্যায়ে নেই, কিন্তু বেসরকারি পর্যায়ে তো আসে, স্কোয়ারে বলেন, অ্যাপোলোতে, এগুলোতে কিন্তু রয়েছে। সেই ওনাদের সাথে কিন্তু একটা আমরা চুক্তিতে চলে আসে সরকার যদি আর্থিক সাহায্য করে যে না আপনাদের এই খরচটা আমরা দিব, এই ধরনের কোন একটা কিন্তু পলিসিতে একসময় আসতেই হবে, না হলে কিন্তু এই দুর্যোগ মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না। শুধুমাত্র সরকারি, আপনারা জানেন যে আজকে একজন বলছিল 2/3 কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার 2/3 অংশ কিন্তু বেসরকারি পর্যায়ে থেকে নয়। সুতরাং তাদেরকে কিন্তু এই আওতায় আনতেই হবে সরকারের সাথে চুক্তির মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। আর যেসব হাসপাতাল আসেনি তাদের যদি এরকম কর্নার করার উপায় থাকে করবে, কিন্তু এইটা উনি ঠিকই বলেছেন, আমাদের এই হাসপাতালের সংখ্যা কিন্তু অবশ্যই বাড়াতে হবে। এখন যেই সংখ্যা রয়েছে কিন্তু সেটা একদমই অপ্রতুল। একটু আগে আমরা বলেছিলাম যে একজন ডাক্তারের বাবা সিট পায়নি, ধরুন প্রতিদিন কিন্তু অসংখ্য ঘটনা ঘটছে যে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। এটা আমি বলবো যে সিস্টেমের অবশ্যই আমাদের আরেকটু ভাবতে হবে। সুতরাং আমরা আসলে এখন পর্যন্ত রিঅ্যাক্টিভ হয়েছি, একটা সমস্যা আমাদের একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। আরো 10,000
পেশেন্ট হয়ে যেতে পারে। সেগুলি আমি মনে করি এখনই সময় সেই প্রস্তুতিগুলো নেয়ার। আর ধন্যবাদ ভাইয়া। আর শেষ একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে বাচ্চাদের যখন বিশেষ করে টডলার যারা তাদের যখন করোনা পজিটিভ হচ্ছে, আইসোলেশন, আমরা তখন আইসোলেশন করতে বলি। তাদের ক্ষেত্রে যদি বিশেষ করে আপনারা জানেন যে টডলারদের হ্যান্ডলিং করা খুব টাফ ব্যাপার। এখন তাদের যদি সিরিয়াস কন্ডিশন হয়, বাসা না রেখে কিন্তু হাসপাতালে আইসোলেশন করতে হয়, এবং তারা আসলে প্যারেন্টস ছাড়া থাকতে পারে না বা অনেক সময় সম্ভব না, তাদেরকে যদি কোয়ারেন্টাইন করতে হয়, এইটা কিভাবে করা সম্ভব বাচ্চাদেরকে বুঝিয়ে আলাদাভাবে রাখা? এটা আসলে খুবই ডিফিকাল্ট। তবে আর এটা তো অবশ্যই ঠিক যে 95% ক্ষেত্রেই দেখা যায় মা বা বাবা আক্রান্ত থাকেন। শুধু বাচ্চা একজন পজিটিভ আর কেউ পজিটিভ নেই, এটা কিন্তু খুবই রেয়ার, আমি বলবো খুবই রেয়ার। সুতরাং মোটামুটি একজন আক্রান্ত থাকেনি, উনি থাকবেন। আর যদি আক্রান্ত না হন, আসলে এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে একজন কেয়ার গিভার থাকা, মা বা বাবা থাকা ছাড়া আসলে এটা সম্ভব হবে না। তবে এটাও ঠিক যে সবাইকে কিন্তু হাসপাতালে আসতে হবে না। শিশু কোভিড পজিটিভ হলেই কিন্তু হাসপাতালে আসবেন না। আপনি কয়েকটা বিষয় খেয়াল রাখবেন যে শিশুর শ্বাসকষ্ট হচ্ছে না কিনা। তাহলে শ্বাসকষ্ট কিভাবে বুঝবেন? আমরা বলি 0 থেকে 2 মাস যদি মিনিটে 60 বার বা তার বেশি তার নিঃশ্বাস নেয়, তার 2 মাস থেকে 12 মাস পর্যন্ত যদি মিনিটে 50 বার তার বেশি শ্বাস নেয়, 2 মাস থেকে 2 বছর পর্যন্ত যদি মিনিটে 40 বার বা তার বেশি শ্বাস নেয়, এবং 2 বছর থেকে 5 বছর পর্যন্ত যদি 30 বার বা তার বেশি শ্বাস নেয়, তাহলে আমরা বলবো শ্বাসকষ্ট। যদি অনবরত বমি করে, যদি খিঁচুনি হয়, যদি নেতিয়ে পড়ে, যদি কিছুই খেতে না পারে, যেটা অন্যান্য কোমরবিডিটি থাকে, আমরা জানি নেফ্রোটিক সিনড্রোম বা অনেক অসুখের জন্য যদি স্টেরয়েড খেয়ে থাকে, যদি তার লিউকেমিয়া বা অন্যান্য ওষুধ চলতে থাকে, আমি রিউমেটিক ফিভার, রিউমেটিক আর্থ্রাইটিসের জন্য যদি সে ওষুধ খেয়ে থাকে, এই ধরনের ক্রনিক যদি ডিজিজ থাকে, তাহলে কিন্তু আমরা হাসপাতালে তাকে নিব। এছাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেরকে বাসাতে রেখেই চিকিৎসা নেওয়া সম্ভব। এবং চিকিৎসা করলে কি বলতে হবে আমরা তো ইতিমধ্যে জেনেছি, বেশি করে পানি খাবে, জিঙ্ক খাবে, ভিটামিন সি খাবে, ভিটামিন ডিও খেতে বলেছে। আর যদি সর্দি কাশি জ্বর থাকে সেজন্য ওষুধ খাবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে এজিথ্রোমাইসিন দিচ্ছি। আর 9 বছরের উপরের বাচ্চা হলে আমাদের দেশের যে গাইডলাইন সে অনুযায়ী আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন দিচ্ছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেফ ড্রাগ হচ্ছে এজিথ্রোমাইসিন, সেটা দিয়েই আমরা আসলে এখন পর্যন্ত চিকিৎসা করছি। তবে খেয়াল রাখবেন যে নেবুলাইজেশন কিন্তু এক্ষেত্রে একটু আমাদের এড়িয়ে চলতে হবে, কারণ এটাতে অনেকগুলো ভাইরাস জেনারেট করে। আসলে যদি তার চেয়ে ইনহেলার ব্যবহার করা যায় সেক্ষেত্রে ভালো। মোটামুটি বাসাতে রেখেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে চিকিৎসা করা সম্ভব। ধন্যবাদ ভাইয়া। আমরা জানি যে আপনার খুব তাড়া আছে, আমরা আপনার আপনার সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনি যাওয়ার আগে 2 মিনিটে আমাদের পেন্সিলের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি সবাইকে আসলে জি সবাইকে বলবো, আসলে এই রোগ নিয়ে আসলে যেটা আলোচনা, এটা নিয়ে বলি, এটা নিয়ে ভয়ের কারণে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা একটা সাধারণ একটা ভাইরাস। আপনাদের মনোবল রাখতে হবে। মনোবল যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমিউনিটিও বুস্ট আপ হবে। আমরা শরীর নিজের যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, তা দিয়েই কিন্তু এই ভাইরাসটি থেকে মুক্ত থাকতে পারবেন। শুধু এইটা খেয়াল রাখবেন যে ফেসবুকে বা এই ধরনের টিভি গুলো এই করোনা রিলেটেড নিউজ গুলো একটু কম করবেন। এখন বলা হচ্ছে যতই আপনি এগুলো নিয়ে বেশি ভাববেন, ততই কিন্তু আপনার মনোজাগতিক একটা টেনশন বাড়বে। আর উল্টো দিক থেকে আসলে চিন্তা করবেন। আমরা বলে থাকি যে একটা গ্লাসের অর্ধেকটি খালি, এটা চিন্তা না করে যদি উল্টো দিক থেকে চিন্তা করেন যে গ্লাসের অর্ধেকটি ভরা, সেইভাবে আপনারা যদি চিন্তা করেন যে বাংলাদেশে 11,000 মানুষ আক্রান্ত, বিশাল সংখ্যা, তার উল্টো দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশে এখনো 17,99,90,000 মানুষ এখনো মুক্ত রয়েছে, এইভাবে যদি আমরা উল্টো ভাবে চিন্তা করি যে এত বিশাল সংখ্যক মানুষ তো মুক্ত রয়েছে, এত বিশাল সংখ্যক মানুষ তো এখনো মারা যায়নি, উল্টো দিক থেকে যদি আপনি চিন্তা করেন, পজিটিভলি চিন্তা করেন, তাহলে আপনার এই হতাশা, ঘরের মধ্যে বসে থেকে যে উদ্বেগ উৎকণ্ঠা আপনাদের, সেটা কেটে যাবে। পরিবারের সাথে যেহেতু আমরা প্রাত্যহিক জীবনে অনেক ব্যস্ত সময় কাটাই, পরিবারের সাথে যে একসাথে সময় কাটাতে পারছেন সেটা উপভোগ করুন, এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান, স্বাস্থ্যকর জীবন যাপন করুন, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমরা এখন সারোয়ার ভাইয়ের কাছে যাব। সারোয়ার ভাই,
স্নিগ্ধা, কোশ্চেন আছে আপনার কাছে। স্নিগ্ধা, তুমি সাওয়ার ভাইকে কোশ্চেন করতে পারো। ভাইয়া আপনি আছেন? হ্যাঁ, আছে। আচ্ছা। আমার কোয়েশ্চেন হচ্ছে যেটা যে বাংলাদেশের পারিপার্শ্বিকতায় যে অনেকগুলি সিনারি আমরা দেখতে পারছি, দেখা যাচ্ছে যে কোভিড-19 পজিটিভ যে পেশেন্টটা খুবই মানে সিক, তার হসপিটালে যেতে হবে, কিন্তু কিভাবে হসপিটালে যাবে তারা সেটা বুঝতে পারতেছে না, অ্যাম্বুলেন্স পাচ্ছে না, কিংবা নিয়ে যাওয়ার জন্য নিকটাত্মীয়রা পর্যন্ত ভয় পাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের পেশেন্টদেরকে হসপিটালে নেয়ার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা বা অ্যাম্বুলেন্স সুবিধা আছে কিনা? যেহেতু ভাই আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আছেন, সেজন্য আমি আপনাকে এই কোয়েশ্চেনটা করছি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে যখন কোনো মানুষ মারা যাচ্ছে ঘরে, সেই মৃতদেহগুলোকে সৎকার করার জন্য আপনাদের কি ব্যবস্থা? এই দুইটা জিনিস আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সারোয়ার ভাই, এক মিনিট। স্নিগ্ধা যে কোশ্চেনটা করলো লাস্টে মৃতদেহ সৎকারের ব্যাপারে, এটার সাথে আমার সারোয়ার ভাইয়ের কাছে সম্পূর্ণ আরেকটা প্রশ্ন আছে, একবার এই কোশ্চেনটা করছি। সেটা হচ্ছে যে আসলে মৃতদেহ থেকে কি পরিমাণে ভাইরাস ছড়াতে পারে বা জীবাণু লাইভ বডিতে যেতে পারে কিনা, বা কতটুকু কষাস হওয়া আমাদের দরকার মৃত ডেড বডি ডেড দাফন বডি করা। হ্যান্ডলিং এর সময় হ্যাঁ কতটুকু কনসাস হতে হবে, আর হচ্ছে যে বলা হচ্ছে যে মাটির অনেক গভীরে মৃতদেহটা সৎকার করতে হয়, এই ব্যাপারেও একটু আমাদেরকে একটু জানাবেন। কবর জি দেওয়ার পদ্ধতিটা যদি একটু জানান। থ্যাংক ইউ। সারোয়ার ভাই, জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত হলো অ্যাম্বুলেন্স সার্ভিস। সেটার জন্য 999-এ ফোন করলে প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, বাট এখন অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের সিটি কর্পোরেশনের হটলাইন আছে, সেখানে যদি কেউ সহযোগিতা চায় আমরা তাদেরকে সহযোগিতা করি। আর মৃতদেহের ব্যাপারে আহ, এটা আমরা যেটা করি এখন, মৃতদেহ প্রথম দিকে আমরা প্রচন্ড রকম ঝামেলায় পড়তাম যে দুইটা সিটি কর্পোরেশন মিলে, নর্থ সিটি কর্পোরেশন, আমরা এই কবরস্থান ব্যবস্থাপনাটা আমরা করে থাকি। সেটা হলো প্রথমে আমাদের ছিল খিলগাঁও তালতলা কবরস্থান। তো তালতলা কবরস্থানে আমরা প্রথম যে রোগীটা, আপনার যদি মনে থাকে, এটা মারা গিয়েছিল টোলারবাগে, মিরপুর টোলারবাগ। মারা গিয়েছিলেন উনি সন্ধ্যার সময়। ভোর 5টা পর্যন্ত আমাদেরকে আহ, মানে জেগে থাকতে হয়েছে এটাকে সমাহিত করার জন্য, যে তালতলার লোকজন কোনোভাবেই আমাদেরকে ওখানে ঢুকতে দেয়নি, আমাদেরকে ওটা কবর দিতে দেয়নি। শেষ পর্যন্ত শেষ রাতের দিকে ওই মিরপুর এলাকার যিনি এমপি রয়েছেন, ওই জায়গার স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক মহোদয়, ওনার প্রত্যক্ষ সহযোগিতায় আমরা অন্য একটা কবরস্থানে তাকে আহ, মোটামুটি লুকিয়েই কবর দিতে বাধ্য হয়েছিলাম। পরবর্তীতে আমি বা আমরা যারা ছিলাম, আমরা খিলগাঁয়ের লোকজনকে মোটিভেট করে তাদেরকে বুঝিয়ে সম্মত করতে সমর্থ হয়েছিলাম, এবং সেখানে আমরা কবর দিয়েছি। বাট এখন যেটা সমস্যা হচ্ছে যে খিলগাঁও কবরস্থানটা আসলে ছোট, ওই জায়গায় এখন নতুন কবর করতে গেলে ওই যে প্রচুর পানি উঠে যাচ্ছে, যার জন্য আমরা এখন এটা শিফট করেছি রায়ের বাজার যে কবরস্থানটা আছে সেখানে। আর কবর দেওয়ার পদ্ধতিটা হলো, যদি বাড়িতে মারা যায় কেউ, তাহলে তার আত্মীয় স্বজন যারা আছেন তারা প্রথমে এটা একটা ডেথ সার্টিফিকেট নিতে হবে, যে কোনো একটা হসপিটাল থেকে বা ডাক্তারের থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে পুলিশ বা স্থানীয় যে ইউনিয়ন কাউন্সিলর আছেন তাদেরকে জানালে তারা আল মার্কাজুল ইসলাম নামে একটা ইয়ে আছে, সংগঠন আছে, তাদেরকে জানাবে থ্রু স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি আছেন, এটা ফোকাল পার্সন হিসাবে, তার মাধ্যমে আল মার্কাজুল ইসলামকে জানাবে। মার্কাজুল ইসলাম এটা ডেড বডিটা নিয়ে যথাযথ প্রক্রিয়ায় তারা সৎকার করবে। আর এখানে আমাদের কাজ হলো মার্কাজুল ইসলামকে আমরা তাদেরকে ট্রেন আপ করেছি, তাদের যেই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা লাগে সেটা আমরা সাপ্লাই করি, প্লাস তাদেরকে প্রতিটা মরদেহ সৎকারের জন্য একটা ইনসেনটিভ আমরা দেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।
ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুরো ঢাকার জনগণের জন্য। এই যে রায়ের বাজার যেটা হচ্ছে সেটা কিন্তু পুরো ঢাকার জন্য, শুধু নর্থ না। নর্থ থেকে আমরা পুরো ঢাকার এই ব্যবস্থাপনাটা আমরাই করছি। আর আপনি যেটা বললেন যে মরদেহ সৎকারের ব্যবস্থা, এটাতে কিন্তু ডাব্লিউএইচওর একটা সুন্দর গাইডলাইন আছে এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের একটা গাইডলাইন আছে। এটা যদি আমরা ফলো করি তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইনটা বরং ডাব্লিউএইচওর গাইডলাইন থেকে অনেক বেশি কঠিন আমি বলবো, যে এখানে কোনোভাবেই হওয়ার কথা না। আমরা জানি যে এই ভাইরাসটা এটা কিন্তু এয়ারবর্ন না, এটা ছড়া হাঁচি কাশির মাধ্যমে, এবং আমরা এটাও জানি যে মরদেহ কখনই হাঁচি কাশি দেয় না। কাজেই মরদেহের মধ্যে থেকে আমাদের মধ্যে এটা আসার সম্ভাবনা খুব কম। কিভাবে আসবে? যদি মরদেহের ভিতর থেকে কোনো লালা, নাক দিয়ে কোনো রকম তরল বা মুখ দিয়ে কোনো তরল বের হয়ে আসে, সেটা থেকে হয়তো ছড়াতে পারে। যার জন্য যারা নাকি এই মরদেহটাকে গোসল করাবেন তারা গ্লাভস পরে নেন, মাস্ক পরেন, তারা ফেস শিল্ড পরেন, যেহেতু যদি কোনো পানির স্প্লাশ তাদের চোখে লাগে সেক্ষেত্রে তারা আক্রান্ত হতে পারেন। এইভাবে করে তারা সাবান দিয়ে মরদেহটাকে গোসল করান, করিয়ে কাপড় পরান, কাপড় পরিয়ে ডাব্লিউএইচও গাইডলাইন কিন্তু শুধু কাপড় পরানো পর্যন্ত, বাট আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বলতেছে যে এরপরে তাকে আবার প্লাস্টিকের বডি ব্যাগে ঢুকাতে হবে। তো প্লাস্টিকের বডি ব্যাগে ঢুকিয়ে যদি বডি ব্যাগ না পাওয়া যায় তাহলে পলিথিন দিয়ে পেঁচিয়ে মরদেহটাকে সসম্মানে কবরস্থ করতে হবে, এবং কবরস্থ করে যেই মানুষগুলি এর সাথে জড়িত ছিল তারা এখানে আমাদের প্র্যাকটিস যেটা, যে তারা তাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো পরেছিলেন ওই কবরস্থানে তারা ওগুলো খুলে গর্ত করে ওখানে এটা পুড়িয়ে ফেলেন, এবং তারা সাবান দিয়ে ভালো মতো গোসল করে ফেলেন, তারা জীবাণুমুক্ত হয়ে গেলেন। একটা তথ্য আপনাদের জানাই যে আল মার্কাজুল ইসলামের যেই কর্মীরা এই কাজটা করেন এই পর্যন্ত তাদের কেউই আক্রান্ত হন নাই। আর ডিপ করে কবর দেওয়ার যে ব্যাপারটা, এটা তো এরকম কোনো নাই যে ডিপ দিতে হবে, সেটা এবোলার ক্ষেত্রে হতে পারে বা ইয়েলো ফিভারের ক্ষেত্রে হতে পারে, বাট এটার জন্য ডিপ করে কবর দেওয়ার কোনো দরকার নেই। নর্মাল যে কবর ওই কবরে দিলেই ইয়েটা হয়, কারণ ওইখান থেকে ভাইরাসটার মাটি ফুঁড়ে বের হওয়ার মতো অত ক্ষমতা আসলে এই ভাইরাসটার নাই। থ্যাংক ইউ ভাইয়া, আপনি খুবই সুন্দর করে বলেছেন। কারণ রিসেন্টলি আসলে এই কবরস্থ করার ব্যাপারটা নিয়ে এত সমস্যা দেখা দিয়েছে যে কেউ কোনো এলাকায় মারা গেলে দেখা যাচ্ছে যে তাকে ঠিক মতো কবর বা তার কাছে কেউ ঘেঁষতে চান না বা তাকে কবর দিতে চান না। আপনার এই কথাতে আমরা মনে করি যে ভুল ভ্রান্তি অনেকাংশে কেটে যাবে। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমির হোসেন রাহাত ভাই কমেন্ট করেছেন হিমু ভাই এবং শিমুলকে দেখে খুব ভালো লাগছে। উনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনা ডিরেক্টর হিসেবে আছেন। রাহাত আমার মেডিকেল কলেজের ছোট ভাই। উনি আমাদের প্রোগ্রামে আগে এসেছিলেন। ধন্যবাদ রাহাত ভাই আপনাকে, আপনি আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা জানলাম যে আপনি হিমু ভাই মেডিকেলের ছোট ভাই। ধন্যবাদ রাহাত ভাই। হিমু ভাই আপনার সাথে কথা বলতে বলতে আরেকটা প্রশ্ন একজন দর্শক করেছেন, মৃত্যুর পর কয়েক ঘন্টা মরদেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, এই ব্যাপারে যদি কিছু বলেন। আসলে আমরা জানি যে ভাইরাসকে জীবিত থাকতে হলে, বেঁচে থাকতে হলে তার একটা হোস্ট দরকার হয়, যে জীবিত ওই কোষ ছাড়া কিন্তু ভাইরাস থাকতে পারে না। কাজে মরদেহের ভিতরে ভাইরাসটা বেঁচে থাকার চান্স খুবই কম, কারণ ভাইরাস এটা একটা একদম অব্লিগেটরি, সে একটা প্যারাসাইট, সে কিন্তু নিজে নিজে বেঁচে থাকার মতো সামর্থ্য তার নাই। এটা কোনো জীবিত জিনিস না। হ্যাঁ, এটা জীবন মৃত বলা যেতে পারে, যে সে যে কোনো একটা লিভিং সেলের ভিতরে যদি যায় তারপরেই সে বংশবৃদ্ধি করতে পারে, বেঁচে থাকতে পারে, আদারওয়াইজ সে কিন্তু মরে যাবে। কাজে মরদেহের ভিতরে সে ওই তার এনভায়রনমেন্টটা পাবে না, কাজে মরদেহের ভিতরে ইয়েতে থাকে না।
থ্যাংক ইউ হিমু ভাই, আশা করি যে মরদেহ সংক্রান্ত আপনার এই বক্তব্যের পর আমাদের অনেকের বিভ্রান্তি কেটে যাবে। আপনার কাছে আমি আবার আসবো আরেকটা কোশ্চেনে, তার আগে আমি এবার একটু কামরুন্নাহার বিথি আপুর কাছে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এখন তো রোজার মাস চলছে। রোজার মাসে আপনি বিশেষ করে যারা কোমরবিডিটি আছে, আপনি জানেন যে যাদের যে কোনো এইজের যাদের কোমরবিডিটি, সাপোজ ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা কিডনি ডিজিজ বা স্পিড ইনফেকশন যাদের থাকে, তাদের করোনাতে আক্রান্ত হওয়ার হার অথবা মর্টালিটি হওয়ার হারটা অনেকখানি বেড়ে যায়। তো এই রোজার মাসে তাদের যাদের কোমরবিডিটি আছে, বিশেষ করে ডায়াবেটিস, যারা কিডনি পেশেন্ট যারা, তাদের কি ধরনের খাদ্য খেলে তাদের ইমিউনিটিটা বাড়বে, বা তারা আসলে কিভাবে রোজা রাখবে, কি যারা ইনসুলিন নেন তারা তখন কিভাবে ইনসুলিন নিবেন, সেই ব্যাপারগুলো যদি আপনি যদি একটু আলোকপাত করেন। জি, ধন্যবাদ ভাইয়া। যেহেতু এখন রমজান মাস মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এবং আমরা সবাই রোজা রাখছি। সাধারণত এই 12 মাসের মধ্যে 11 মাসের যে খাবারের প্যাটার্নটা আমরা যেভাবে খেয়ে থাকি, রমজান মাসে সেটা সম্পূর্ণই আলাদা। নরমালি আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে থাকি, মাঝখানে 2টা স্ন্যাক্স বা 3টা স্ন্যাক্স নিয়ে থাকি, কিন্তু রমজান মাসে আসলে সেই অপশন থাকে না। আমরা সাধারণত ইফতার, ডিনার এবং সেহরিতে আমরা আমাদের এর মধ্যে আমাদের আসলে এই 24 ঘন্টার মধ্যে আমাদের যতটুকু নিউট্রিশন দরকার সেটা নিয়ে নিতে হবে। এক্ষেত্রে যদি একজন সুস্থ মানুষ স্বাভাবিকভাবে রোজা করতে চান, সেক্ষেত্রে তাকে অবশ্যই তার এই আহ, ইফতার, সেহরি এবং রাতের খাবারের মধ্যেই তাকে তার ব্যালেন্স খাবারটা নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ইফতারিতে সে প্রথমে একটু খেজুর দিয়ে শুরু করতে পারে, একটু পানি মুখে দিয়ে। একজন স্বাভাবিক মানুষ 3-4টা খেজুর নিয়ে নিতে পারে। যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে তিনি মাঝারি আকারের 2টো খেজুর দিয়ে শুরু করতে পারে। খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার আছে, এটা কনস্টিপেশনও দূর করে। এছাড়া ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস প্রচুর পরিমাণে আছে। এই জন্য আমরা অনেকগুলো একসাথে মাল্টিভিটামিন গুলো পেয়ে যাব। খেজুর খাওয়ার পরে তিনি একটু শরবত খেয়ে নিতে পারেন। শরবতটা হতে পারে ইসবগুলের ভুসি, বাতকমা দানা বা লেবুর শরবত হতে পারে, বা এখন সিজনাল যেহেতু গ্রীষ্মকাল অনেক ধরনের ফল পাওয়া যাচ্ছে, আমরা যে কোনো ফলের জুসও খেতে পারি। কিন্তু যদি কারো ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যে সরাসরি ফলের রসটা না খেয়ে যদি উনি ফলটাকেই খেয়ে থাকেন বা ফ্রুটকে সালাদ করে খান, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। এক্ষেত্রে ফল খেতে পারেন এবং এক্ষেত্রে ইফতারে একটা বেস্ট মেনু হয় যে দই চিড়া কলা, যেটা হচ্ছে খুবই রিচ একটা খাবার হয় এবং তাকে পেটটাও ঠান্ডা করবে, সাথে অনেক ভিটামিন মিনারেলস পাবে, সাথে কিছু ফাইবারও পেলো। আর প্রোবায়োটিক যেহেতু দই, সেহেতু তার হজমেও অনেক হেল্প করবে। আবার অনেকে চাইলে এক্ষেত্রে ভাত, সবজি, মাছও খেতে পারে। এক্ষেত্রে একটা সুন্দর মিল হয়। ইফতারে সবসময় আমরা এমন খাবার নিব যে আমরা যখন সাধারণভাবে সকালে যে খাবারটা খেতাম সেই খাবারটা আমরা ইফতারিতে খাবো, এবং সেহরিতে খাবো যেটা আমরা দুপুরে খেতাম সেই খাবারটা আমরা সেহরিতে রাখবো। এবং অনেকে চাইলে নুডলস খেতে পারে। এক্ষেত্রে সবজি সাথে হচ্ছে চিকেন রাখতে পারে, অথবা চিংড়ি মাছ দিতে পারে, দিয়ে নুডলস বা পাস্তা করে খেতে পারে। অনেকে হালিম খেয়ে থাকেন। এক্ষেত্রে হালিম দেখা যায় অনেক মশলাদার হওয়ায় অনেকের হজমের প্রবলেম হতে পারে। তাছাড়া এটা খুবই পুষ্টিকর একটা খাবার, যদি কেউ হজম করতে পারেন কম মশলা দিয়ে, সেক্ষেত্রে হালিমও খাওয়া যেতে পারে। আর আরেকটা কথা বলবো, যেটা রাতের খাবার হচ্ছে ইফতার থেকে একটু লাইট হবে। হ্যাঁ, অনেকে রাতের খাবার রমজান মাসে খান না, সেক্ষেত্রে এটা কখনোই করা উচিত না। তাকে অবশ্যই রাতে হালকা কিছু হলেও খেতে হবে। যদি কিছুই না খান সেক্ষেত্রে 1 গ্লাস দুধ, কিছু বাদাম দিয়ে খেয়ে নিতে পারে, অথবা দুধ মুড়ি, সাগু, দুধ দিয়ে সাগু রান্না করে খেতে পারেন। বা কেউ চাইলে একটা রুটি খেতে পারেন, একটু সবজি বা একটু মাছ দিয়ে রুটিও খেতে পারে। আর ইফতারি এবং করার পরে, যেহেতু এখন আমাদের কোভিড-19 এই রোগটার আমরা মোকাবেলা করছি, সেক্ষেত্রে বলা হয় যে ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে এক্সারসাইজও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেহেতু ইফতারির 2 ঘন্টা পরে কেউ চাইলে একটু হাফ অ্যান আওয়ার বাসার মধ্যে, যেহেতু আমরা এখন বাইরে বের হতে পারছি না, আমাদের বাসার স্পেসেই যতটুকু জায়গা আছে একটু হাঁটাহাঁটি করতে পারি, আমরা ইয়োগা করতে পারি, বা আমরা যে তারাবির নামাজ পড়ছি এটাতে অনেকটুকু ব্যায়াম হয়ে যায়। আর সেহরিতে আমি বলবো যে অবশ্যই সেহরি খাবারটা কার্বোহাইড্রেট যেটা, এটা আমরা একটু ফাইবার রিচ নিব। কারণ হচ্ছে যেহেতু আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকবো, সেক্ষেত্রে আমরা এমন ফাইবার খাবার নিব যেটা আমাদের শরীরে গ্লুকোজটাকে ধীরে ধীরে আমাদের ব্লাডে
হ্যালো, বিথি আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? নেট কি মানে ইয়া হয়ে গেছে না, ডিসকানেক্টেড হয়ে গেছে? সম্ভবত বিথি আপার নেটটা ডিসকানেক্টেড হয়ে গেছে। আমি সারোয়ার ভাইয়ের কাছে আবার যাচ্ছি। সারোয়ার ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে। সারোয়ার ভাই, সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন, করোনা সিমটম নিয়ে বাসায় কেউ মারা গেলে তার ডেথ সার্টিফিকেট কি ডাক্তার দিবে? হ্যাঁ, ডাক্তার দিবে। আপনি আহ, যে কোনো ডাক্তারের কাছে নিতে পারেন, অথবা আপনার যে ওয়ার্ড কাউন্সিলর আছেন, কাউন্সিলরে দিতে পারেন। আর এবং ওয়ার্ড যদি ওটা কাউন্সিলরদের বলা মানে আছে। উনি কোভিড পজিটিভ কিনা, কোভিড-19 পজিটিভ কিনা, এটা যদি জানা থাকে না থাকে তখন? জানা না থাকলে, আহ, যদি ওইরকম সিমটম নিয়ে মারা যায়, তাহলে এটা আইডিসিআর কে জানালে তারা আহ, ইয়েটা নিবে, মানে তারা স্যাম্পলটা কালেক্ট করে সব নিবে নিতে আসবে, এবং আচ্ছা। সব নিতে আসবে। আর ইয়েটা মানে দাফনটা ওইভাবে হবে। আর যদি নর্মাল হার্ট অ্যাটাকে বা অন্য কোনো রোগে মারা যায়, তাহলে তো নর্মালি তার দাফন কাফন সবই হবে। আচ্ছা ভাইয়া, আপনাদের এই পরবর্তী করোনা ক্রাইসিসের বা করোনা রেসপন্সে আপনাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশন থেকে এরপরে আর কি কি আহ, পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা বা প্ল্যানিং আপনাদের আছে? করোনা কালে এই পর্যন্ত আমাদের যেটা আছে, যে আমরা যা করতেছি এটা করতেছি, সাথে আমরা যে সরি, আমরা ত্রাণ বিতরণ যেটা আমরা করছি সেটা চালিয়ে যাব। আর পরবর্তী যেটা আমরা আশা করতেছি, যে করোনা সহসাই হয়তো বা স্লো ডাউন হয়ে যাবে বা কমে যাবে, আমাদের পরবর্তী অ্যাকশনটা আসলে ডেঙ্গি নিয়ে। আমরা ওইটা নিয়েই চিন্তিত। আমরা নগরবাসীকে ওইটাই এখন একটু সচেতন করার চেষ্টা করছি, যাতে তারা আহ, নিজেদের বাড়ি এবং বাড়ির প্রেমিসেস পরিষ্কার রাখেন, যাতে করোনার সাথে ডেঙ্গি এই গোদের উপর বিস্ফোরা হিসেবে না আসে। সেটা আমাদের জন্য খুব কঠিন পরিস্থিতি হবে। আমরা এটাই চেষ্টা করছি। এবং আমি এখন যারা শুনছেন তাদেরকেও বলবো যে আপনারা দয়া করে আপনাদের বাড়ি এবং বাড়ির আশপাশে পানি জমতে দিবেন না। 3 দিনের মধ্যে একদিন অবশ্যই পানিটাকে ড্রেন আউট করে দিবেন। আপনি একটা ভালো কথা বলেছেন ভাইয়া, যে শুধু করোনা নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু আমাদের দরজাতে ডেঙ্গু কোরআন আছে। এবং এই সময়টাতে এই পর্যন্ত যত ডেঙ্গু পেশেন্ট পাওয়া গেছে, তা এবারের তুলনায় কিছুটা কম ছিল, কিন্তু করোনার জন্য আসলে আমরা সেদিকে নজর দিতে পারছি না। আমাদের ডেঙ্গু নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। আপনার কাছে আমার আমরা আমরা আরেকটা কিন্তু আমরা কিন্তু এটা করছি। আমাদের যে নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, 5টা মাতৃসদন এবং 22টা নগর স্বাস্থ্য কেন্দ্র আছে আমাদের। আমরা কিন্তু সেখানে ডেঙ্গি টেস্টিং কিট অ্যাভেলেবল করেছি, এবং কেউ যদি জ্বরের সিমটম নিয়ে সেখানে যান, আমরা ফ্রি অফ কস্ট তাদের এই ডেঙ্গি টেস্টটা করব। ওকে, ধন্যবাদ ইনফরমেশনের জন্য ভাইয়া। ভাইয়া, আপনার কাছে আমরা আবার কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু বিথি আপনার কাছে যেতে চাচ্ছি, যে আপনার কানেকশনটা, আমি, হ্যাঁ, যে আপনি যেখানে আন্তরিকভাবে দুঃখিত। জি, জি আপনি যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করতে পারেন। আপনি বলছিলেন ডায়াবেটিস বা কিডনি পেশেন্টের। হ্যাঁ, জি। তো আমি সেহরিতে ছিলাম। আহ, বলছিলাম যে সেহরিতে অবশ্যই প্রোটিন রাখতে হবে এবং আমাদের পানিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। সেহরি থেকে ইফতার থেকে সেহরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে, এবং এই পানিটা আমরা একবারে খাবো না। এই টোটাল সময়টাতে আমরা অল্প অল্প করে এই পানিটাকে খাবো, এবং আমরা খেয়াল রাখবো যেন এর ভেতরে পানিটা খেতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে সেহরিতে চা কফি খেয়ে থাকেন। দেখা যায় যে আয়রন যেটা আমাদের শরীরে, এটা হচ্ছে চা কফিতে যে ট্যানিন বা ক্যাফেইন থাকে, এটা আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু সেরির পরপরই চা কফিটা খাই, এক্ষেত্রে কিন্তু আয়রনটা আমাদের শরীরে কাজ করবে না। আরেকটা বিষয় হচ্ছে, সারাদিন আমরা ডিহাইড্রেট ফিল করবো, আমাদের পিপাসা লাগবে। সেক্ষেত্রে আমরা চা কফিটা একদমই খাবো না, সাথে ভাজা পোড়া অবশ্যই খাবো না। কারণ তেলে ভাজা খাবারে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের হজমেও সমস্যা করবে, রক্তে কোলেস্টেরল বাড়িয়ে দিবে, এবং নানান ধরনের ডিজিজের সাথে এটা রিলেটেড। সেহেতু তেলে ভাজা খাবার অ্যাভয়েড করাই ভালো। এবং যদি কেউ একদমই খেতেই চান, সেক্ষেত্রে তিনি 2 দিনে একবার যে কোনো একটা আইটেম তিনি টেস্ট করতে পারেন।
আরেকটা বিষয় হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন কিনা, এটা আসলে তাকে রোজার শুরুতে তার হিমোগ্লোবিন A1C এবং 2 hours আফটার ব্রেকফাস্ট বা তার খালি পেটে ডায়াবেটিস কত আছে সেটা নির্ধারণ করে নিতে হবে, এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অবশ্যই তিনি নেবেন যে তিনি তার রোজা রাখার মতন শারীরিক ক্ষমতা আছে কিনা। যদি তিনি পারমিশন দেন তিনি অবশ্যই রোজা রাখতে পারবেন। সেক্ষেত্রে তাকে অবশ্যই যেমন তার সেহরিতে ফাইবার রিচ খাবারটা রাখতে হবে, যেটা সারাদিনে তাকে এনার্জি দিবে, এবং ইফতারেও তাকে অবশ্যই তিনি যখন খেজুর খেতে পারবেন 2টা, এবং শরবত খাবার বেলা অবশ্যই চিনি মিষ্টি জাতীয় খাবার তিনি খাবেন না। ছোলা দিয়ে সালাদ করে খেতে পারেন, সেটা তেলে রান্না না করে আমরা যদি ছোলাটাকে সালাদ করে যেমন শসা টমেটো একটু লেবু একটু ধনেপাতা দিয়ে সালাদ করে খাই, সেটা মুখরোচকও হবে এবং যথেষ্ট পুষ্টিকর হবে। এভাবে তিনি খেতে পারেন, এবং তাকে অবশ্যই ইনসুলিনের ডোজটা এটা যেন তিনি হাইপোগ্লাইসেমিক না হয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে ইনসুলিনের ডোজটা কমিয়ে নেবেন, যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকা হয়। এবং ডায়াবেটিক পেশেন্ট সারাদিনে বেশি ভারী কাজ করবেন না, কারণ যে কোনো মুহূর্তে তার এটা গ্লুকোজ লেভেলটা কমে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে তারাও একটু হালকা ব্যায়াম করে নিতে পারে, সেটা ইফতারের 2 ঘন্টা পরে। এবং ইনসুলিন যেটা নিবেন তিনি সকালে যে তার ডোজটা ছিলেন সেটা তিনি ইফতারিতে নেবেন, এবং তার রাতের ডোজটা তিনি সেহরিতে নেবেন, এবং অবশ্যই সেহরিতেও তিনি একবার তার লেভেলটা একটা প্রশ্ন আছে যে সকালে ওষুধ কি ইফতারের পরে খাবো নাকি সেহরিতে, রাতে ওষুধ কখন খাবো? জি বলেন। রাতে সকালের ওষুধটা অবশ্যই ইফতারিতে খাবেন, এবং রাতের ওষুধটা রাতে খাবেন, আর দুপুরের ওষুধটা সেহরিতে খাবেন। কিন্তু যদি এটা হচ্ছে নিয়ম, কিন্তু যদি তিনি ডায়াবেটিক পেশেন্ট হয় সেহেতু তিনি যদি 2 বেলা ইনসুলিন নিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি সকালের ইনসুলিনটা নিবেন হচ্ছে ইফতারিতে, এবং তার রাতের ইনসুলিনটা নিবেন তিনি সেহরিতে, দেন তিনি খাবারটা খাবেন। এবং কিডনি পেশেন্ট যারা আছেন তারা আসলে কিডনির অনেকগুলো স্টেজ আছে, যেমন অ্যাকিউট রেনাল ফেলার, যেটা হঠাৎ করে কিডনি ফেল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক সময় ডায়ালাইসিস লাগে। তো ডায়ালাইসিস যদি তিনি নেন সেক্ষেত্রে তিনি রোজা রাখতে পারবেন না। আর সিকেডি যেটা ক্রনিক কিডনি ডিজিজ, তার 5টি ধাপ আছে, যেমন স্টেজ 1 2 3 4 5 এরকম। 5 হচ্ছে তার ইন্ড স্টেজ, অর্থাৎ এই স্টেজে তার ডায়ালাইসিস লাগে, তো এই ক্ষেত্রে তিনি রোজা রাখতে পারবেন না। এবং 1 2 3 স্টেজে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং তিনি যদি ডাক্তার যদি পারমিশন দেন সেক্ষেত্রে তিনি রোজা রাখতে পারবেন। কিন্তু এক্ষেত্রে দেখা যায় কিডনি রোগীদের খাবারটা আসলে এক একজনের ইন্ডিভিজুয়ালি এটা আলাদা হয়ে থাকে, কারণ কারো দেখা যায় যে তার শরীরে পটাশিয়ামের পরিমাণ বেশি, হয়তো ফসফরাসের পরিমাণ বেশি, সেটা তার রিপোর্ট দেখে তার ডায়েট প্ল্যানটা হবে। এবং তাকেও তার রোজা রাখার শুরুতে তার ক্রিয়েটিনিন লেভেল কত আছে এটা দেখে নিতে হবে, তার ইলেকট্রোলাইট ব্যালেন্স আছে কিনা, ইমব্যালেন্স আছে সেটা দেখে নিতে হবে। এবং কিডনি রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রেশারটা খুব বেশি থাকে, কারণ কিডনি হচ্ছে রেনিন নামক একটা এনজাইম সিক্রেশন করে যেটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে যদি প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে সোডিয়াম জাতীয় খাবার তাকে বাদ দিতে হবে, প্রসেস ফুড লবণ এই টাইপের খাবার বাদ দিতে হবে। এবং আর দেখা যায় তারা এনিমিক হয় কিডনি পেশেন্টরা, সেক্ষেত্রে তাদেরকে আয়রন রিচ খাবার বেশি খেতে হবে, প্রাণীজ প্রোটিন যেটা মাছ মাংস ডিম দুধ এটা থেকে আমরা পর্যাপ্ত আয়রন পাবো। কিন্তু প্রোটিন রেস্ট্রিকশনও থাকে কিডনি পেশেন্টদের, দেখা যায় স্টেজ 1 2 3 তে আমরা পার কেজি বডি ওয়েট অনুযায়ী 0.6 থেকে 0.8 গ্রাম প্রোটিন দিয়ে থাকি তার শরীরের ওজনে অনুযায়ী, সেক্ষেত্রে প্রোটিনটাও অনেক সময় রেস্ট্রিক্টেড থাকে। আর ডায়ালাইসিস পেশেন্টদের প্রোটিনের পরিমাণটা তখন আবার বেড়ে যায়। তো ইন্ডিভিজুয়াল এটা আসলে ডিপেন্ড করে। এখন নর্মালি বলতে গেলে দেখা যায় যেসব ফলে পটাশিয়ামটা বেশি থাকে, ফল সবজিতে, সেক্ষেত্রে পটাশিয়াম রিচ যে ফলগুলা যেমন খেজুর কলা বা ভিটামিন সি জাতীয় যে ফলগুলো এগুলোতেও পটাশিয়াম বেশি থাকে, এবং ভিটামিন সি যেহেতু টক্সিক শরীরে উৎপন্ন করতে পারে, সেক্ষেত্রে এই জাতীয় খাবারগুলো এই সময় ফলগুলো অ্যাভয়েড করতে হবে। এবং তিনি আপেল নাশপাতি বিচি ছাড়া পেয়ারা এই টাইপের ফলগুলো তিনি খেতে পারেন, এবং বিচি জাতীয় সকল খাবার তাকে বন্ধ করতে হবে। পিচ্ছিল জাতীয় যে সবজিগুলো আছে ঢেঁড়স কচুরলতি পুঁই শাক এই টাইপের শাক খাবারগুলো তাকে বাদ দিতে হবে তার খাদ্য তালিকা থেকে। এবং নর্মাল যে খাবারগুলো পটল ঝিঙা
চিচিঙ্গা, লাউ এই টাইপের সবজিগুলো তিনি রাখতে পারেন এবং তিনি চাইলে অবশ্যই সবজিগুলোকে যদি পটাশিয়াম বেশি থাকে তার শরীরে ব্লিচিং করে নিতে পারেন, মানে গরম পানিতে ফুটিয়ে পানিটা ফেলে দিবেন। আর ডালের ক্ষেত্রে খুব রেস্ট্রিক্টেড করা হয়, কিডনি পেশেন্টরা ভাজা পোড়া যেমন আমরা খেয়ে থাকি ছোলা বা বেসন দিয়ে যেটা তৈরি করা হয় সেটাও তো ডালের তৈরি, এগুলো একদমই বাদ দিতে হবে, কারণ তাহলে তার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। আবার পটাশিয়াম এমন একটা জিনিস যেটা দেখা যায় যে আমি আমার যদি বেশি থাকে শরীরে তাহলে হচ্ছে আমি রেঞ্জের যেমন 3.5 থেকে 4.5, যদি এর বেশি থাকে তাহলে হয় হাইপার ক্যালেমিয়া, আবার যদি এর কম থাকে তাহলে হবে হাইপোক্যালেমিয়া। এই জন্য অবশ্যই এই টেস্টগুলো ছাড়া তার ডায়েট প্ল্যান একজন মানুষের বলাটা খুবই কঠিন, এবং তার ফসফরাস লেভেলটা কেমন আছে সবকিছু, যেমন দুধে ফসফরাস বেশি থাকে সেক্ষেত্রে এই খাবারগুলো বাদ দিতে হবে। তবে ডিম তিনি খেতে পারেন এবং মাছ, রেড মিট বাদ দিয়ে নর্মাল চামড়া ছাড়া, স্কিন ছাড়া মাছ এবং স্কিন ছাড়া মুরগি সেটা তিনি খেতে পারেন। আসলে কিডনি রোগীরা নর্মালি ভাত, যে সবজিগুলো আমি বললাম এটা, তারপরে হচ্ছে ডিম এবং মাছ থেকে তার ক্যালোরি চাহিদাটা মেটাবেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ তিনি নেবেন। ভাইয়া ধন্যবাদ বিথি আপু। আচ্ছা, আমি একটু দৃষ্টি তন্ময়ের কাছে যেতে চাচ্ছি। দৃষ্টি তন্ময়, আপনি আমাদেরকে বলুন, জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আমাদের সাথে শেয়ার করুন যে কোভিড-19 বা করোনা ক্রাইসিস আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করেছে। এখানে অবশ্যই পরিবর্তন করেছে, এটা আমাদের সার্বিক অবস্থান থেকেই বলছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে বাড়িতে থাকা, বাড়িতে থেকে নিজেকে সময় দেওয়া, আবার অফিসও করা, ওয়ার্ক ফ্রম হোম, সেখানে তো একটা পুরো টাইম আমাকে দিতে হচ্ছে। তারপরে আবার বাড়ির সাথে সাথে কাজকর্মগুলোতে অংশগ্রহণ করতে হচ্ছে, মানে আবার দেশের একটা পরিস্থিতি যে কি হবে সেটার একটা চিন্তাও কাজ করছে। সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি আর কি। জি ভাইয়া। আচ্ছা, আমাদের সাথে একজন বিশেষ ব্যক্তি এখন যোগদান করছে, আমরা সবাই তাকে চিনি, মোহাম্মদ আনোয়ার। আমি বিশেষ ব্যক্তি না। আচ্ছা, আমি এসেই কথা বলা শুরু করি। প্রথম কথা, হিমু ভাই আপনার অনেক থ্যাঙ্কস। হিমু ভাই আপনার অনেক থ্যাঙ্কস যে আপনি আসছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। আপনি খুবই নিয়মিত পেন্সিলে থাকেন। দৃষ্টি আপুকে অনেক ধন্যবাদ, আপনার গান খুব সুন্দর ছিল, এবং কালকে রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আপনি যেটা করছেন সেটাও খুবই সুন্দর। আমরা আজকে প্যানেলে কথা বলছিলাম জন্ম জয়ন্তী নিয়ে কি করা যায়। আচ্ছা বিথি আপু, আপনার কাছে একটা প্রস্তাব, সেটা হচ্ছে যে আপনি একটা আলাদা আলাদা হেলথ ইস্যু যাদের আছে তাদেরকে নিয়ে কথা বলছেন, ডায়াবেটিস, কিডনি পেশেন্ট, হ্যাঁ, এরকম বেশ কয়েকটা বিষয় যেটা সাধারণ মানুষদের কাজে লাগে, এরকম কয়েকটা জিনিস আপনি বলছেন। আপনার পক্ষে কি সম্ভব এগুলার আলাদা আলাদা ভিডিও বানায় দেওয়া? প্রত্যেকটা ডিজিজ ওয়াইজ, মানে সে কি খাবে, তার ফুড প্যাটার্নটা কেমন হবে, সেটা চাইলে আপনি মানে পেন্সিলের জন্য করতে পারেন, আপনি যদি চান আপনার নিজের ইউটিউবের জন্য করতে পারেন, আপনি ইউটিউব চ্যানেল করতে পারেন, কারণ এই বিষয়গুলো যেটা হয় না করতে পারেন, মানে ইউটিউব চ্যানেল করতে সরকার কি ভিডিওর ব্যাপারে আমি হেল্প করতে পারি আপনাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি পেন্সিলের জন্য করতে পারি যদি আপনারা পারবেন। আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি, বিথি আপু শুনেন, আনোয়ার খুব ভালো প্রস্তাব দিছে। আপনি ইন জেনারেল যেমন ক্রনিক রিনাল ডিজিজ পেশেন্টের জন্য কি ফুড হ্যাবিট দরকার, ডায়াবেটিক পেশেন্টের জন্য কি ফুড হ্যাবিট দরকার, কার্ডিওভাস্কুলার ডিজিজ পেশেন্টের জন্য কি ফুড হ্যাবিট দরকার, ঠিক আছে, এরকম করে আপনি ইন জেনারেল ভিডিও করবেন। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে আপনি এই ভিডিওটা ছাড়ার পরে কি হবে, যে ক্রনিক রেনাল ডিজিজ পেশেন্ট তার স্টেজ মানবে না, সে ঝাঁপায় পড়বে, সে যে 5 এ ছিল সেও দেখা যাবে যে 1 এ চলে আসছে। আমি একটা মানে হ্যাঁ, এবং খুবই দুঃখজনক একটা কথা আমি মানে শেয়ার করতেছি। একজন খুব ভালো ডায়েটিশিয়ান এখন সবার ওজন কমাচ্ছে, জানো কিনা তোমরা, জানি না, কিটো ডায়েট করে। এখন আমার শ্বশুর, আপু একটু পরে, আমার শ্বশুর হচ্ছে ক্রনিক রেনাল ডিজিজের পেশেন্ট এবং উনি কিটো ডায়েট করতেছে। ওনার প্রোটিন কিন্তু খুব অল্প পরিমাণে, সীমিত পরিমাণে উনি প্রোটিন পাবে। উনি হাঁটতেছেন, ইনসুলিন নিয়ে হঠাৎ বাদ দিয়ে দিয়েছেন এবং কিটো ডায়েট করতেছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। মানে আমরা একটা
একটা হরিবল কন্ডিশন পাস করছি। তো বাংলাদেশের মানুষের জন্য কিছু আপনি ইনপুট করবেন, এটা একটা বিষের মতো ছড়ায় যাবে। তো আমরা সবকিছু ইন জেনারেল করবো, যে ক্রনিক ডেনাল ডিজিজের পেশেন্ট কি করতে পারবে সার্বিকভাবে, এরকম ভিডিও করবো। জি ঠিক আছে, জি রাগ করে না আনোয়ার ইনশাআল্লাহ। আবার আমার সাথে। না, আমি তো এখনো শেষ করি নাই, তুমি শেষ করার আগে অ্যাকশন শুরু করে দিছো। এটাই তো আমি করি একটু কথা বলতে চাই কিছু আনোয়ার কন্টিনিউ। আপু, জি আপু। আমি কি বলতে পারি? কিটো ডায়েটের ব্যাপারে একটু কথা ছিল। কিটো অবশ্যই। ডায়েট, কিটো ডায়েট শুনেন একটা বিষয় ইতি আপু, সেটা হচ্ছে যে আমি বলি, এটা হচ্ছে যে আপনার কথা, আপনার সবার কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। আহ, আপনি যদি ভিডিও করেন আপনাকে মানে একটা অনুরোধ থাকবে, এটা হচ্ছে যে আপনি খুব দ্রুত বলেন। মানে আমি আমি আমার মতো অনেক মানুষ আছে যারা দ্রুত কথাকে ফলো করতে পারে না, মানে একটু প্রবলেম হয়। So যদি একটু আস্তে বলেন আমার মনে হয় ভালো। আর ভিডিও করলে যেটা হবে হ্যাঁ সেটা হচ্ছে যে স্নিগ্ধা যেটা বলছে এই জিনিসগুলো আবার আমরা বোঝার কথা না, আর ডাক্তারাই বুঝবে। আপনি ভিডিওর উপর শুরুতে বলে দিতে পারেন যে এইটা এই কারণে, এটা এই কারণে, হ্যাঁ। তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক মানুষের উপকার হবে এবং এটাই কি বলে কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা কমবে, হ্যাঁ। এখন কিন্তু কিন্তু যেটা সেটা হচ্ছে যে যেমন আপনি যেটা বলছেন যে আমাদের দেশে সবাই আমরা ইফতারের পরে চা খাই, কফি খাই, আমি এখনো চা খাচ্ছি। এখন আমরা হ্যাঁ। অনেকেই জানি না যে চা আয়রন গ্রহণে বাধা দেয়। আচ্ছা, ঠিক একইভাবে আমরা জানি না ভাজা পোড়া আমাদেরকে কি কি প্রবলেম করে, হ্যাঁ। এই বিষয়গুলা মানে সাধারণভাবে জনগুরুত্ব সম্পন্ন আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে যদি সম্ভব হয় আপনারা কেউ এই মুহূর্তে যারা প্রেগনেন্ট আছে, হ্যাঁ, এটা তো একটা প্রবলেম, কারণ তারা নিয়মিত ডাক্তারের চেকআপে যেতে পারতেছে না। ওনাদের জন্য সাধারণ স্বাস্থ্য পরামর্শ দিতে পারেন। আবার ঠিক এই মুহূর্তে অসংখ্য মানুষের বাবু হচ্ছে, তাই না? সো তারাও তো ডাক্তারের কাছে যেতে পারতেছে না। আজকের এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানা গেছে, যেমন হিমু ভাই বলছে যে বাংলাদেশের ঢাকার হচ্ছে যে টিকাদান কেন্দ্রগুলা খোলা আছে। এখন এটা উনি বলতেছে, বাট এই জিনিসগুলা সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি টিভি মিডিয়াগুলো কাজে লাগান, হ্যাঁ, বা ঢাকা সিটি কর্পোরেশনে যদি টিভিতে এই জিনিসগুলো অ্যানাউন্স করে, এই জিনিসগুলোর ব্যাপারে প্রচুর অনুষ্ঠান চলে টিভিতে, বাট এই সময়টাতে আমাদের জরুরি তথ্যগুলো দরকার। তো সরকার থেকে যদি এই ব্যবস্থাটা নেওয়া হয় যে এই জরুরি, এই যেমন লাশ নিয়ে একটা কনফিউশন আছে, বারবার হাত ধোয়া নিয়ে একটা কনফিউশন আছে, এই জিনিসগুলো নিয়ে যদি হিমু ভাই আপনারা বিডি যে চ্যানেলগুলো আছে এগুলাকে যদি আপনারা একটু কাজে লাগান। আর হিমু ভাই আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন থেকে এই ধরনের যে নোটিশ ধরনের বিষয়গুলো যদি পেন্সিলে শেয়ার করা যায়, তাহলে পেন্সিলে ছোট হলেও একটা ফলোয়ার বেজ আছে তো, তাই না? তো তখন কি হবে, অনেকে আছে দেখা যায় যে ফেসবুক ওটাকে অন্য কোথাও যায় না, পেন্সিলে যায়। হ্যাঁ, এটা কি করা সম্ভব কিনা মোবাইল? সম্ভব, বাট আমি আসলে ইচ্ছা করে এড়িয়ে যাই, কারণ কেউ যে আবার কিছু মনে করে কিনা। লাইক আমরা এখন যে ডেঙ্গি টেস্টের জন্য আমরা কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, ওইটা আমি আপনারা এলাও করলে আমি পেন্সিলে দিতে পারি। হ্যাঁ, ওই পত্রিকার বিজ্ঞাপন দিতে কিছু টাকা লাগে, আমাদের টাকা লাগে না, এটা একটা সুবিধা। আপনি মেয়র সাহেবের বলুন। না এখন আপনারা এলাও করবেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে একটা বললেন যে এখন যারা নাকি গর্ভবতী মারা আছেন, যাদের বাবু হবেন, হ্যাঁ, তারা কিন্তু হাসপাতাল নিয়ে একটা সমস্যায় আছেন। আমাদের নর্থ সিটি কর্পোরেশনে আমাদের 5টা নগর মাতৃ সদন আছে। আমরা কিন্তু ওইখানে খুব স্বল্প মূল্যে সব রকম চিকিৎসা দিয়ে থাকি, বিশেষ করে মা এবং শিশুদের। তো আপনারা যদি এলাও করেন আমি এই অ্যাড্রেস গুলি পেন্সিলে দিতে পারি, যে যারা যেখানে যেখানে যেতে পারে তারা। এই সময়কার জন্য তো এগুলি খুবই দরকার। জি ভাই, এখানে 3 জন অ্যাডমিন আছে, আমি শিওর যে অ্যাডমিন প্যানেল এটা খুবই আমরা শুরু থেকেই চাচ্ছি যে মানে এই ধরেন সাহিত্য হয় ভালো, শিল্প ভালো, কিন্তু এই সময়টা এমন একটা অবস্থা, আমরা প্রচন্ড রকমের একটা কনফিউজড সিচুয়েশনে আছি। উই ডু নট নো হোয়াট টু ডু, উই ডু নট নো হাউ টু ডু থিংস হিয়ার প্রপারলি। সো এই জিনিসগুলো যদি আমরা যতগুলা ওয়ে থাকে আমাদের দেশের, সারা দেশের, হ্যাঁ, আমরা যদি সরকার থেকে হোক, সিটি কর্পোরেশন থেকে হোক, এই উদ্যোগগুলো যদি নেওয়া হয় মানুষকে জানানোর, মানুষের অনেক উপকার হবে। এই তো আমারও অনেক উপকার হবে। আমি করবো এটা।
জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আনোয়ার ঝটিকা সফরে এসে ঝটিকা কিছু পরামর্শ দিয়ে গেল আর কি, সেজন্য আমাদের পক্ষ থেকে আনোয়ারকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। প্রত্যেকের কাছে আনোয়ার তুমি থাকো, আমার শেষ গানটা তুমি থাকা অবস্থায় শুনবো আর কি, ঠিক আছে? আনোয়ারও একটা গান গাই আজকে, আনোয়ার তুমি কি তোমার আমি পেন্সিলের দ্বারা উদ্দেশ্যে বলতে চাই, আমি কিছু রবীন্দ্রসঙ্গীত লিখতে পারি চাইলে আপনারা বললে। আনোয়ার একটা রবীন্দ্রসঙ্গীত কবিতা বলে দিতে পারেন। না না, আনোয়ার রবীন্দ্রসঙ্গীত লিখতেছে। আনোয়ার ভাই আর কি বলবো, দুপুর থেকে আমরা শুনতেছি যে আনোয়ার রবীন্দ্রসঙ্গীত লিখতেছে। তা আমার একটা কথা আছে, ছোটবেলা থেকে যা কিছু লিখতে যাব বা ভাবতে যাব, দেখি রবীন্দ্রনাথ ঠাকুর সবকিছু ভেবে লিখে চলে গেছেন। মানে এটা কি ধরনের, এটা ইনজাস্টিস করা হচ্ছে আমাদের প্রজন্মের সাথে। এটা আমরা কাকে বলবো? টু হুম ইট মে কনসার্ন, এটা আমার জানার ইচ্ছা। আচ্ছা, কালকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, আমি একটা কোশ্চেন সবার উদ্দেশ্যে ছাড়ি আর কি, যারা আমাকে চিনে জানে যে কোশ্চেন না করলে আমার পেটে ভাত হজম হয় না। রবীন্দ্রনাথ কিন্তু নাইটুপাধি পেয়েছিলেন, তাই না? তো ওনাকে সে হিসেবে আমাদের যেমন আরেকজন খুবই কৃতি সন্তান স্যার ফজলে হাসান আবেদ ব্রাকের, উনিও নাইটুপাধি পেয়েছিলেন, তার নামের আগে আমার স্যার বলে থাকি। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটুপাধি পাওয়া সত্ত্বেও ওনাকে আমরা কেন স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলি না? কারণ উনি একটা গান লিখেছিলেন, এ মণিহার আমায় নাহি সাজে। উনি এই নাইটুটা উনি প্রত্যাখ্যান করেছিলেন আমি যতটুকু জানি, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর। জি ভাইয়া, থ্যাংকস ভাইয়া। আপনারা পুরোপুরি সঠিক, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর। ওটা কত সালে হয়েছিল, 1911 বা এর দিকে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই আর কি সালটা। ওই সময় হত্যাকাণ্ডের উপর প্রতিবাদে তিনি নাইটুপাধি প্রত্যাখ্যান করেছেন, এবং এই গানটা উনি লিখেছিলেন যে মণিহার আমার দেখা যাচ্ছে যে আমরা শুধু রবীন্দ্র জয়ন্তী পালন করছি না, রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ভালো আইডিয়া বা জানাশোনাও আছে আর কি। আমরা শেষ করবো, তার আগে প্রত্যেকের কাছ থেকে 2 মিনিট করে উদ্দেশ্যে, এবং সবশেষে দৃষ্টি আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমরা এখান থেকে বিদায় নিব। প্রথমে বিধি আপু, আপনি আমাদের পেন্সিলের উদ্দেশ্যে 2 মিনিটে কিছু বলুন। আচ্ছা, পেন্সিলের সাথে আমি যুক্ত 1 বছরের বেশি হবে। মানুষের 2 ধরনের খোরাক থাকে, একটা হচ্ছে পেটের খোরাক আর একটা হচ্ছে আত্মার খোরাক। তো আমি মনে করি যে পেন্সিল এমন একটা গ্রুপ যেটা মানুষের আত্মার খোরাক, আমার বেসিক্যালি আত্মার খোরাক যোগাবে। এটা এমন একটা গ্রুপ, এবং এখানে আমার মনে হয় যে সবাই পরিবারের মতো, একজন আরেকজনকে যে কোনো ভাবে হেল্প করার জন্য মনে হয় যে নিজের, হ্যাঁ, দূরের কিছু মনে হয় না, নিজের একটা পরিবার। এবং পেন্সিল এটা বলে থাকে যে আমরা সবাই একটা পরিবারের মতো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে খুব ভাল লাগে পেন্সিলে সময় কাটাতে, অনেক গল্প কবিতা, আমি যদিও কিছুই পারি না, দেখি শুনি গান। এটা আরেকটা হচ্ছে শেষ কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি, সেহেতু আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের ইমিউনিটিকে বাড়ানোর জন্য সুষম খাবার খাবো, পর্যাপ্ত ঘুমাবো, ঠিক মতো 8 থেকে 10 গ্লাস পানি খাবো, এবং চেষ্টা করব প্রতিদিন 15-20 মিনিট হলেও যদি আমরা রোদে থাকতে পারি, যেটা শিমুল স্যার বলছিলেন যে ভিটামিন ডি দরকার। আসলে খাবার থেকে আমরা খুবই কম পরিমাণ ভিটামিন ডি পাই, মানে ফুড সোর্স খুবই কম। আমরা আসলে সূর্যের আলোর উপরেই ডিপেন্ড করি ভিটামিন ডি এর জন্য। সেক্ষেত্রে 15-20 মিনিট যদি আমরা সূর্যের আলোতে থাকতে পারি, আমাদের বাচ্চাদেরকে রাখতে পারি, সেটা খুবই ভালো হয়। এবং জিঙ্ক, একটা স্যার বলছিলেন জিঙ্ক জাতীয় খাবার, ভিটামিন, যেসব অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো আমরা খাবো, মাছ, মাংস, ডিম, কলিজা, বাদাম, ডাল, এগুলো হচ্ছে জিঙ্ক জাতীয় খাবার। আমরা এই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এটা হচ্ছে সময়, আমাদের এটা হচ্ছে এমন একটা সময় যেটা আমরা আমাদের ফ্যামিলিকে যথেষ্ট টাইম দিতে পারি, আমরা আমাদের বন্ধনটাকে সুন্দর করতে পারি, আমাদের সন্তানের সাথে, আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটা সুন্দর রিলেশন করার এটা একটা সময়। এবং এটাকে আমরা সব সময় দুশ্চিন্তামুক্ত না থেকে সুন্দরভাবে পরিবারের সবাইকে সময় দিয়ে সুন্দরভাবে এই সময়টাকে আমাদেরকে পার করতে হবে। এবং বাচ্চাদের সাথে বা একজন আরেকজনকে কাজে হেল্প করে, এভাবে আমরা বিভিন্নভাবে আমাদের সময়টাকে কাটাতে পারি। এই, এবং আমরা হতাশ হব না, ইনশাআল্লাহ আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসবো।
ধন্যবাদ বিথি আপু, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার হিমু ভাই, আপনি যদি পেন্সিলের উদ্দেশ্যে 2 মিনিট কিছু বলেন। আহ, আমি পেন্সিলে প্রায় 2 বছরের বেশি আমি আছি। আমার অবসর সময় কাটানো একটা বিমল আনন্দ লাভের জন্য আমি আসি। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে প্রচুর 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 ট্যালেন্টেড মানুষজনের সমাবেশ এখানে আছে। কেউ খুব ভালো গান করেন, কেউ খুব ভালো লিখেন, কেউ ছবি আঁকেন, হ্যাঁ, কেউ ছবি তোলেন। হ্যাঁ, আমি এগুলো কিছুই পারি না। আমি যেটা পারি সেটা হলো আমি একটু দেখি, শুনি, হ্যাঁ, উপভোগ করি। আর আমার প্রফেশনালি আমি যেটা বলবো যে করোনা একটা খুব মারাত্মক ছোঁয়াচে একটা রোগ। আমরা এটা থেকে সাবধান অবশ্যই থাকবো, কিন্তু কোনোভাবে আতঙ্কিত হব না। আতঙ্কিত যদি আমরা হই তাহলে আমাদের বডি ইমিউনিটি কমে যাবে। আমরা আতঙ্কিত হব না, আমরা সাবধানে থাকব। সরকার থেকে বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে স্বাস্থ্য বিধিগুলি আমাদেরকে বলা হয়েছে আমরা সেটা মানব। খুব সহজ এটা মানা। বারবার আমরা হাত ধোবো 20 সেকেন্ড করে। আমরা বাইরে যাব না, পারতপক্ষে অতি জরুরি দরকার ছাড়া আমরা বাইরে যাব না। শপিং মল খুললেও আমরা ঈদ শপিং করতে যাব না, আমরা জিলাপি কিনতে বাইরে যাব না। আর হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলবো। আর সবচেয়ে বড় কথা যে আমরা দেখি যে যখন নাকি কারো আত্মীয় মারা যায়, তারা সেই ডেড বডিটাকে ফেলে দিয়ে চলে যান। এটা অত্যন্ত দুঃখজনক। এটা ফেলে দেয়া চলে যাওয়ার কোনো কারণ নাই। আপনারা দয়া করে সেটা আপনাদের ওয়ার্ড কাউন্সিলর অথবা পুলিশের মাধ্যমে এটা আপনারা আমাদেরকে জানান। আমরা সেই ডেড বডির ব্যবস্থা করব। এবং ডেড বডি কিন্তু দেখারও সুযোগ আছে। দাফন কাফনের পরে মারা যাওয়ার আগে আমরা নর্মাল ডেড বডি যেভাবে দেখি সেভাবে একটু ডিস্টেন্স রেখে আমরা দেখতে পারবো। শুধুমাত্র যাদের কোনো অসুখ আছে, হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, এরা ছাড়া বাদ বাকি সবাই একটু ডিস্টেন্স রেখে আমাদের প্রিয়জনের মুখটা আমরা দেখতে পারবো। আমরা আমাদের প্রিয়জনকে অসম্মান করব না ফেলে রেখে, আমরা তাদেরকে সম্মানের সাথে সমাহিত করব। নাম্বার 1। নাম্বার 2, যে এটার সাথে সাথে আমাদেরকে ডেঙ্গি নিয়েও চিন্তা করতে হবে। যে যদি করোনার সাথে আমরা আবার ডেঙ্গিতেও ভুগি, আমরা কিন্তু অনেক বেশি বিপর্যস্ত হয়ে যাব। কাজেই আমরা আমাদের বাড়িঘর পরিষ্কার রাখবো। আমরা জানি যে ডেঙ্গিটা যেই মশা দিয়ে হয়, আমি সেটাকে বলি নাগরিক মশা, আমাদের গৃহপালিত মশা। এই গৃহপালিত মশাগুলি যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেই জন্য আমাদের বাড়ি ঘরে আমরা কোনো পানি জমতে দিব না, বাড়ির ছাদে কোনো পানি জমতে দিব না। মানে 3 দিনের বেশি কোনো জায়গায় যেন পানি না জমে থাকে। সেটা আপনার ফুলদানিটাও হতে পারে। ফুলদানির পানিটাও 3 দিন পরে একদিন আপনি পরিবর্তন করে নেবেন। তাহলে ইনশাল্লাহ আমরা ডেঙ্গি থেকেও রক্ষা পাবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ হিমু ভাই। আজকে আপনার মাধ্যমে আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পেরেছি এবং কিছু কনফিউশন তৈরি হয়েছে। আপনি রাষ্ট্রের একটা উচ্চ আসনে কাজ করে আমাদেরকে প্রায় 2 ঘন্টার মতো সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্নিগ্ধার কাছে যাব। স্নিগ্ধা, তোমার কি কোনো কবিতা আজকে হবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে? অবশ্যই, আশা করি হবে। ওই খুব নিয়াজ, অল্প। আমার কিছু বলার আছে। তোমাকে পরে সময় দেওয়া হবে। কবিতা পড়ে তুমি। ওকে কবিতার পরে তুমি। আচ্ছা। আচ্ছা, আমি প্রতিদিন পেন্সিলে পেন্সিলের যে কোভিড-19 এর ত্রাণ নিয়ে কথা বলি, ওটা আজকে আমাদেরকে আনোয়ার বলবে। আজকে আমি অল্প একটু কবিতা বলবো, সেটা হচ্ছে বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। আসলে আমাদের এখন সময়টা চলে আসছে এরকম যে আমরা আসলে সবাই সবার তরে না। আমি এখানে পুরা কবিতাটা বলতে পারতাম, কিন্তু আমি বলতেছি না, কারণ আমি একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। আমার মনে হচ্ছে আজকে আমাদের এখানে যে হিমু সরোয়ার ভাই ছিলেন, ওনার কাছে আমি এই কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম।
পরে মনে হলো থাক ভাইয়া অনেকক্ষণ আমাদেরকে টাইম দিয়েছেন। আমাদের এক বিল্ডিং এ, আমি যে বিল্ডিং এ থাকি এই বিল্ডিং এ একটা COVID-19 পেশেন্ট শনাক্ত হয়েছে। এখন আমি কি করব, যে বাংলাদেশে কি হলো, আমরা পেপারে দেখলাম যে অনেক ডক্টর দম্পতিকে বলা হলো তোমরা বাসা ছেড়ে চলে যাও, বা অনেক COVID-19 পজিটিভ পেশেন্টের সাথেও এরকম অ্যাটিটিউড করা হচ্ছে। তো সবচেয়ে সহজ কথা কি, যে COVID-19 পজিটিভ ধরা পড়লো আজকে আপনি জানতে পারলেন যে উনি COVID-19 পজিটিভ, উনি তো জীবাণুটা ওনার শরীরে বয়ে বেড়াচ্ছে 5 থেকে 7 দিন আগে থেকে, তাই না? আপনি ওনার সাথে একই সিঁড়ি, একই লিফট, একই করিডোর শেয়ার করতেছেন। তো আপনার কি করা দরকার, উনি যেমন কোয়ারেন্টাইনে যাবে আপনিও আপনার পরিবার সহ কোয়ারেন্টাইনে চলে যাবেন। আর এই যে সমস্ত কমন স্পেস গুলো আপনারা শেয়ার করতেছেন ওগুলোকে বাসার যে কেয়ারটেকার বা কেয়ারটেকার না থাকলে নিজ দায়িত্বে কিছুক্ষণ পর পর ডিসইনফেক্ট করে দিবেন। ইভেন ওনাদের বাসার হাতলটাও কাপড় দিয়ে মুছে দিবেন ডিসইনফেক্ট দিয়ে, আপনার বাসারটাও। ওনারা যেহেতু অসুস্থ, ওনাদের ওষুধ কি লাগবে ফোনে ওনাদের সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে সেই ওষুধটা, ওনাদের খাবারটা ওনাদের ডোর স্টেপে রেখে আসেন নিরাপদ দূরত্বে রেখে, ওনাদেরকে ফোনে জানান যে আপনাদেরকে এটা দিয়ে যাওয়া হয়েছে, আপনারা নিয়ে নেন। আর যে আক্রান্ত ব্যক্তিকে আপনি বাসা থেকে বের করে দিতে চাচ্ছেন, সে তো এই বাসায় অলরেডি জীবাণু ছড়াইছে, সে তো যেখানে যাবে সেখানেও তো একই সমস্যা হবে। এটা একটা অসুখ, এই অসুখটা যে কোনো মুহূর্তে আপনার আমার সবার হতে পারে। যেহেতু এখন অনেক জায়গায় লকডাউন, অনেকভাবে শিথিল, মানুষকে তাদের নিজেদের পেট চালানোর জন্য বের হতে হচ্ছে। তো বের হওয়ার সময় আমি কেন বের হব, আমি বের হব অবশ্যই যে আমার ফ্রিজে খাবার নেই, আমি খাবার কিনতে বের হব। আমার কিন্তু ডোর স্টেপে ঈদ, আমি ঈদে জামা পরে আরেক বাসায় যাব এই চিন্তা করে আমি জামা কিনতে বের হব না, ঠিক আছে? আর যে আরেকটা কোশ্চেন ছিল হিমু সরোয়ার ভাইয়ের কাছে, মসজিদও সীমিত আকারে বা পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে, তো এই ব্যাপার নিয়েও কথা ছিল, নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো জন্য। আর হচ্ছে যে আরেকটা কথা আছে যে আক্রান্ত ব্যক্তি বাসার ময়লাটা কিভাবে ডিসপোজ করবে, ওরা ওদের ময়লাটা বড় পলিথিনে করে ভালো করে মুখ বেঁধে বাইরে ফেলে যাবে, আর বাসার ময়লা যে পরিষ্কার করে সে আরেকটা বড় পলিথিনে সেটা নেয়ার আগে ময়লাটার গায়ে ডিসইনফেকশন স্প্রে করে নিবে, তারপর সেই ময়লাটা বড় আরেকটা পলিথিনে করে মুখ আটকে তারপরে সেটা ডিসপোজ করবে এবং তারপর সে নিজের হাত পা ধোয়া ব্যবস্থা করবে। আর ওই যে একই কথা, বারবার হাত ধুবেন, বাচ্চাদেরকে শিখাবেন হাঁচি কাশির সময় ওরা এরকম করে নিতে পারে, কোন দিয়ে মুখটা ঢেকে নিবে। আর কোনো কাজ ছাড়া বাইরে যাব না, কোনো কাজ ছাড়া বাইরে যাব না, যে বাইরে যাচ্ছি সে নিজের এবং বাসার সকলের নিরাপত্তাটা ব্যবস্থা করব এবং নিজেকে যেরকম নিরাপদ রাখবো বাকি সবকিছু করব। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই চুপ করতেছি, আনোয়ারকে আমি কথা বলার জায়গা দিচ্ছি। আচ্ছা স্নিগ্ধা, তোমার ওয়েস্ট ম্যানেজমেন্ট বা মসজিদ বা অথবা তোমার শপিং এই ব্যাপারটা নিয়ে আমরা আরেকটা পর্ব আলোচনা করব, যে কারণে এবার আমরা এখানে আলোচনা করলাম না। আমরা আনোয়ারের কাছে যাচ্ছি। আনোয়ার। আচ্ছা, সবাই অনেক কিছু বলছে, আমি একটু বলি। কোভিড এই সিচুয়েশনে সবাই ঘরে আছে, সবাই ঘরে থাকেন, প্রচুর সময় হাতে। আপনারা আপনাদের অন্য সবকিছু করেন, যারা পেন্সিলে আছেন আপনাদের কাছে একটা ছোট অনুরোধটা হচ্ছে যে এটা একটা সুযোগ। আপনারা অনেকের লেখা, গান, কবিতা, আবৃত্তি, ফটোগ্রাফি পছন্দ করেন, প্রচুর মানুষ দেখেন, এটা আমরা বুঝতে পারি স্ট্যাটিস্টিক্স থেকে। কেননা আপনি একটু ওনাদেরকে প্রেস করেন, একটু উৎসাহ দেন। দেখেন, মারুফ গান গায়, ভালো কথা। বাপকা বেটা গান গায়, ভালো কথা। আবৃত্তি কি করেন আজ? আচ্ছা, আবৃত্তি যারা করেন, লেখা যারা করে, আপনারা যদি ওনাদেরকে উৎসাহ না দেন তাহলে ওনারা সামনে আগাবে কি করে? আপনারা যেহেতু সময় পাচ্ছেন, প্লিজ উৎসাহ দেন। এবং একটা সুন্দর কমেন্ট একটা মানুষকে অনেক মানসিক প্রশান্তি দেয়। আপনি একটা সুন্দর কমেন্ট করা মানে কিন্তু একটা মানুষকে খুব সুন্দর একটা মানসিক প্রশান্তি দেওয়া, এটা কিন্তু সোয়াবের কাজ। যারা সোয়াবে বিশ্বাস করেন এটা একটা সোয়াবের কাজ। তো কেননা ভাই মোবাইলটা নেন, এবং ভাই এবং বোনেরা কেননা মোবাইলটা নেন এবং প্লিজ সবাইকে উৎসাহ দেওয়া শুরু করেন। আপনাদের উৎসাহ না পেলে তো ওনারা করবে না। তবে প্লিজ কাউকে আঘাত দিয়ে কমেন্ট করেন না, হ্যাঁ, এই জিনিসটা যেন আমরা অ্যাভয়েড করি। তো এইটুকু আমার বলা। আর এই তো, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, শপিং করতে যান না, কি দরকার, এবারে ঈদে না কেনাকাটা করাই ভালো, সবাই বলছে, আমি আর না বলি। ফান্ড নিয়ে স্নিগ্ধা আমার কাঁধে দিয়ে গেছে, আমি নিয়াজের কাঁধে দিয়ে চলে এলাম। নিয়াজ, ফান্ড নিয়ে তুমি বলবো আজকে।
আমার মনে হয় আনোয়ার, তোমাকে যেহেতু পেয়েছি আজকে, তুমি বলো, নেক্সট পর্ব না আমি বলবো আর কি, সমস্যা নেই। ওকে, আমরা পেন্সিল থেকে একটা ইমার্জেন্সি রেসপন্স ফান্ড তৈরি করছি। আমরা একটা পরিবারকে 3,000 টাকা করে দেই। হিসাব অনুযায়ী আমরা কয়েক জায়গা থেকে খবর নিচ্ছি যে একজন 5টা বা 4জন বা 5 জনের একটা পরিবার এক মাসে খাবার, বেসিক ফুড নিড 2600-2700 টাকা হইলে হয়। সেই হিসেবে আমরা 3,000 টাকা করে পাঠাই, নেট 3,000 টাকা ওনাদের হাতে পৌঁছায় দিই বিকাশের মাধ্যমে। তো আমরা এই পর্যন্ত বেশ অনেকগুলা পরিবারের পাশে এসে দাঁড়াইছি। আপনারা যারা দান করার মানসিকতা আছে, সামর্থ্য এবং আগ্রহ আছে, পেন্সিলে অ্যানাউন্সমেন্ট পোস্টে একটা পোস্ট আছে যেটা হচ্ছে যে এই ইমার্জেন্সি রেসপন্স ফান্ড নিয়ে, সেখানে বিকাশ নাম্বার, পেন্সিল ফাউন্ডেশন অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে। যদি আপনাদের হাতে দান করার মতো অর্থ থাকে প্লিজ দান করেন। এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে খোঁজ নেন, যার প্রয়োজন তাকে দান করেন। পেন্সিল দেওয়ার আগে আগে আপনার যে বলয় আছে সেখানে খোঁজ নেন, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ নেন, উনাদেরকে আপনি আগে হেল্প করেন। এটা একটা অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের ডাক্তারি পরামর্শ প্রয়োজন, আমাদের পেন্সিলের এই মুহূর্তে প্রিন্ট পোস্ট করে রাখছি আমরা আজকে বেশ কিছুদিন ধরে। 80 জন বা 80 জনের বেশি ডাক্তারের ডিটেলস আছে। সো ডাক্তারের পরামর্শ যদি প্রয়োজন হয় আপনারা ফোন করেন প্লিজ। ওনাদেরকে ফোন করলে এ পর্যন্ত প্রতিজন ডাক্তারই খুব সুন্দরভাবে আগ্রহীদেরকে জবাব দিচ্ছে। তো এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় পেন্সিল শিল্প সাহিত্যের বাইরে এই মুহূর্তে করছে। আগ্রহীরা আপনারা আশা করি উপকার করতে পারেন অথবা উপকৃত হতে পারেন। এই তো, ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ আনোয়ার, ধন্যবাদ প্যানেলের সবাইকে, এবং আজকে আলোচক বৃন্দ যারা আছেন তাদের সবাইকে। শিমুল ভাইও ছিলেন, উনি একটু আগে চলে গিয়েছেন। হিমু ভাই, বিথি আপা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের সাথে সময়টুকু দেওয়ার জন্য। আমরা এখন একদম শেষ পর্যায়ে দৃষ্টির কাছে যাব এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীতের গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে। ধন্যবাদ পেন্সিল ফাউন্ডেশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি এখন আমার সেকেন্ড গানটা গাওয়ার চেষ্টা করছি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়
কেহ দেখিবে না মোর অশ্রুবারে জয়। আপনি আজ কি যাবে শুধাইছ আসি, আপনি আজ কি যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। সকলকে ধন্যবাদ।